holding on to you. পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডরের ১০০তম পর্বে। ডরের ১০০তম পর্বটি ধারণ করা হয়েছে ঢাকার ধানমন্ডি এরিয়ার কোন একটি বিশেষ হন্টের জায়গায়। প্রিয় শ্রোতা, ১০০তম পর্বে আমাদের সঙ্গে আছে ফয়সাল, নাফিজ, সালেহীন, সোহেল এবং চয়ন। ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আর জি কিবরিয়া রয়েছে এই মুহূর্তে আপনার সঙ্গে। অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত এবং সাউন্ডে রয়েছে লোবান। রাত ১২টা হচ্ছে সময় এবং বৃহস্পতিবারের রাত। গত সপ্তাহে আমাদের ডর টিম এখানে বসে ধারণ করেছে ডরের ১০০তম পর্বে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই সুমন এবং শান্তর যে কথোপকথন এবং সাউন্ড বাইট সেটা আপনাদেরকে শোনাচ্ছি এবং তারপর আমরা ডরের মূল পর্বে প্রবেশ করব। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর মানে ভয়। তো ফাইনালি রাত হচ্ছে এখন কয়টা বাজে? অনেক রাত হয়ে গেছে, তাই না শান্ত? হ্যাঁ, মোটামুটি অনেক রাত হয়ে গেছে। আর সবচেয়ে বড় বিষয় সুমন, রাতের বেলা কারণ বাজার দেখে কেমন মনে হচ্ছে তোমার কাছে? রাতের বেলা কারণ বাজার তো গত 5-6 বছর ধরে দেখছি, মানে নতুন কিছুই মনে হচ্ছে না। রাতের বেলা মনে হয় কারণ বাজার খুব মানে রাইট। তো যাই হোক, আমাদের জার্নি আমরা শুরু করছি। আর এই মুহূর্তে আমরা কারণ বাজার এলাকাতেই আছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে খুব কাছাকাছি, অফিস থেকে অনেকটা কাছের দূরত্বেই আজকের স্পটটা। সেই জন্য আমি আর শান্ত চিন্তা করেছি রিকশায় আজকে আমি আর শান্ত স্পটে পৌঁছে যাব। যদিও আমাদের টিম ইতোমধ্যে পৌঁছাই গেছে, সো আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। সো এবার তোমার যেটা দায়িত্ব হচ্ছে এই কারণ বাজারের ট্রাকের চিপার মধ্যে থেকে তোমাকে খুঁজে বাইর করতে হবে রিক্সা কয়ে আছে আমরা যেন যাইতে পারি। একটা রিক্সা দেখো অবস্থা যে রাস্তার, এই অবস্থাতে তুমি ট্রাককে মানে সরিয়ে রিক্সা পাওয়াটা ইম্পসিবল ব্যাপার। ট্রাক নিয়ে যেতে পারলে ভালো হতো, তাই? হ্যাঁ রাইট, ট্রাক নিয়ে যেতে পারলে ভালো। কিন্তু দুঃখের বিষয় ট্রাক নিয়ে যাওয়ার মতো বাজেট নাই আমাদের, আপাতত রিক্সাই খুঁজতে হবে। রাইট। ঠিক আমরা এই মুহূর্তে গেটটার কাছে চলে এসেছি। আমাদের একটু কষ্ট করে গেটগুলো সরিয়ে নিতে হবে, কারণ বেশ কিছুদিন ধরে বন্ধ অবস্থায় আছে। শান্ত, একটু হেল্প করতে হবে। হ্যাঁ শিওর। এই অবস্থা কেন? অনেকদিন বোঝাই যাচ্ছে যে অনেকদিন ধরে বন্ধ অবস্থায় আছে। ওকে, আমরা এখন সিঁড়িতে উঠছি এবং যেটা দেখতে পাচ্ছি যে সিঁড়ি সম্পূর্ণ ক্লিয়ার অবস্থায় আছে। গেটের যে অবস্থা সেই তুলনায় সিঁড়ির অবস্থা কিন্তু অনেকটাই ভালো, তাই না? হ্যাঁ আসলেই তাই। তবে গেটের ব্যাপারটা হচ্ছে অনেকদিন ধরে হয়তো খোলা হচ্ছিল না, এই কারণে অনেকটা জং ধরে যায় যে বিষয়টা হয়, সেটা অবস্থা হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে সিঁড়ি আরো কয়েকটা ধাপ উঠতে হবে, তারপরে হচ্ছে আমরা আমাদের সেই রুমে পৌঁছাবো। যদিও কথা ছিল ডর টিম আগেই পৌঁছে যাওয়ার কথা, কিন্তু সামহাও যে কোনো কারণেই হোক ঢুকতে দেয়নি। সো আমাদের একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আমরা ওই রুমে গিয়ে আমাদের সেট আপটা তৈরি করতে হবে, দেন হচ্ছে আমরা কাজ শুরু করতে পারবো। ওকে, সো ঠিক আছে সুমন, চলো। এই তো চলে আসছি মনে আমরা, এখন শুধু দরজাটা খোলার অপেক্ষা। সো ডরের ফাইনাল জার্নিতে আমরা প্রবেশ করছি এবং ফাইনাল জার্নিতে প্রবেশ করছি যাকে দিয়ে, যার সাথে আজকে ডরের প্রথম চলাটা শুরু হবে, অর্থাৎ মূল ঘটনাগুলো জানা শুরু হবে। তার পরিচয়টা আমরা প্রথমে একটু জানবো। আপনার পরিচয়টা একটু জানি, কি করেন আপনি?
আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এখন একটা আমেরিকান কোম্পানিতে আছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। আমার নাম মেহেদী হাসান ফয়সাল। মেহেদী হাসান ফয়সাল, ওকে। ডর কতদিন ধরে শোনা হয় আপনার? ডর আগে শোনা হতো না, কিন্তু পরে বোনের আগ্রহ দেখে। বোনের আগ্রহ মানে বুঝিনি। আমার ছোট বোন ডরের খুবই ফ্যান। ও একদিন আমাকে শোনানোর পর থেকে এখন আমি ডরটা যখনই সুযোগ পাই আমি শোনার চেষ্টা করি। ওকে, নাম আপনার ছোট বোনের? আমার ছোট বোনের নাম জান্নাতুল ফেরদৌস। ওকে ওকে, আপনার ছোট বোনকে আমাদের ডর টিমের পক্ষ থেকে মানে অনেক ধন্যবাদ যে আপনি বাধ্য করেছেন আপনার ভাইকে শোনানোর জন্য। যাই হোক, সো আমরা এবার মূল ঘটনাতে যেতে চাই। আমরা আসলে সেই শুরু থেকে আজকে 100তম এপিসোডে এসে আমরা পৌঁছেছি। অফকোর্স আমরাও লাকি যে আমরা ঘটনার দিকে চলে যাই এবার। আপনার কি ধরনের ঘটনা আছে আমরা একটু শুনতে চাই। এক্সপেরিয়েন্সটা কি আপনার নিজের সাথে ঘটেছে নাকি? এক্সপেরিয়েন্সটা আমি আজকে যেটা শেয়ার করতে চাচ্ছি এটা আমার নিজের সাথে ঘটেছে। এটা আমার এক বন্ধুকে নিয়ে কাহিনী। আমি আমার বাসা লালবাগ, আমি এখান থেকে ইউনিভার্সিটি যেতে মাঝখানে লেট হতো অনেক জ্যামের কারণে। তো আমি সিদ্ধান্ত নিই যে আমি একটা বন্ধুদের ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি, তো আমি ওদের সাথে 3 মাস থাকবো। তো ঘটনার শুরুটা ওখান থেকে অ্যাকচুয়ালি। ওটা সোবনবাগের গলির ওখানে একটা বাসাতে আমি 3 মাস থাকার সিদ্ধান্ত নেওয়ার পরে, তো আমি যখন 3 মাসের শেষের দিকে আমার এক বন্ধুকে ইনভাইট করি যে ওই দিন আমার রুমমেট কেউ সবাই ছুটিতে ছিল, ওকে ইনভাইট করি যে তুই আজকে আমার সাথে থাক, আমরা আজকে আড্ডা দিব না। ভালো লাগছিল না। সো আমি বন্ধুটার সম্পর্কে আগে থেকে জানতাম যে ও আগে বলতো যে বন্ধু আমার কিন্তু একটা দোষ আছে। তো এই দোষটা আমি অত পাত্তা দিতাম না, কিন্তু কি ধরনের দোষটা আমি এটা বুঝতে পারতাম না, কারণ অ্যাকচুয়ালি আমার সামনে কখনো দোষটা ও শেয়ার করেনি বা আমার সামনে প্রকাশিত হয়নি। তো যেদিন ও আমার সাথে রাতে থাকার সিদ্ধান্ত নেয় এবং আমরা যখন রাতে থাকার সিদ্ধান্ত নিই অ্যাকচুয়ালি একসাথে, তো ওদিন রাত্রেবেলা আমি ওর দোষটা দেখতে পাই। আমি জানি না এটা দোষ ছিল না অন্য কোনো কিছু ছিল। আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমরা আড্ডা দিচ্ছিলাম সচরাচর যেভাবে আড্ডা দিই, আড্ডা দিতে দিতে একটা সময় গিয়ে নিয়ে আধ্যাত্মিকতার কিছু কথা চলে আসে, যেমন জিন পরি, অমুক জায়গা থেকে একজন মারা গিয়েছে বা অমুক জায়গা থেকে একজন ইয়ে হয়ে গেছে, এই ধরনের কাহিনীগুলো। সো একটা পর্যায়ে গিয়ে নিয়ে ও একটু মানে এক্সপ্রেশনটা একটু চেঞ্জ হয়ে যায় আর কি। আমি দেখতে পেলাম ওর চোখগুলো লাল হয়ে যাচ্ছে। ও আধ্যাত্মিকতার কথা বলছে ঠিকই, বাট মানে চোখগুলো একটু লাল ছোট ছোট হয়ে গেছে এবং একটু কেমন যেন একটু লালচে একটা আভা বেরোচ্ছে আর কি। জাস্ট অ্যাবনর্মাল হয়ে গেছে। অনেক সময় নেশা করলে মানুষজনের যে লাইক যে অবসেসড হয়ে গেলে যেটা বা পসেসড হয়ে গেলে যেটা আমরা বলি আর কি, যে এরকম আর কি, মানে অন্যরকম হয়ে গেল আর কি। তো আমি হঠাৎ করে একটু ভরকে যাই আর কি, যে মানে ভয় পেয়ে যে এটা কি। কজন ছিলেন আপনারা? আমি আর ওই ছিলাম। আর ফ্ল্যাটে অন্য রুমে ছিল, ওটা একটু দূরে আর কি। ফ্ল্যাটটা বড় তো দূরে, ওদিক থেকে আমাদের এদিকে কানেকশন কম আর কি, গেট লাগানো সবার। সো রাতের বেলা আমরা লাইট বন্ধ করে আড্ডা দিচ্ছিলাম এরকম করে, নর্মাল লাইটে মোবাইলের লাইট জ্বলছিল। তো মোবাইলের লাইটের মধ্যে আমার চোখগুলো দেখে আমি যখন ভয়ে শিরে উঠি আর কি। তো কথা বলতে বলতে ও আমাকে অন্য লেভেলের একটা জ্ঞান দিতে থাকে, মানে অন্য লেভেলের কথাবার্তা বলা শুরু করে যে দেখ আধ্যাত্মিকতা হচ্ছে এই জিনিস, বাস্তবতা হচ্ছে এই জিনিস, আমাদের এগুলো এইভাবে মেনটেন করা দরকার, এইভাবে করা দরকার, তুই এটা করিস না, তোর এটা করা উচিত, এভাবে করা উচিত। তো অবাকে লক্ষ্য করলাম চমৎকার কিছু কথা বলছে, কিন্তু ওর চোখের ইয়াটা থেকে আমি ভয়টা তখন সরাতে পারছিলাম না। তো আমি এক পর্যায়ে বলে ফেললাম যে তুই একটু আয়নাটাতে একটু দেখবি যে তোর চোখের অবস্থাটা একটু অন্যরকম লাগছে আমার কাছে, আমি একটু ভয় পাচ্ছি। ওয়াশরুমের ওখানে আয়নার ইসের মধ্যে ও যায়, বেসিনের আয়নাতে। ও যখন সামনে যায় তো আমি সাইড দিয়ে দেখছিলাম যে ও কি করে। তো আমি দেখলাম যে আয়নার দিকে তাকানোর সাথে সাথে ওর গাটা একটা ঝাঁকি দিয়ে উঠলো আর কি। ঝাঁকি দিয়ে উঠলো এবং আমি আমার কাছে আসা করে দেখলাম আমি ওর লোম করে দাঁড়িয়ে গেছে। তো আমি সিদ্ধান্ত নিলাম যে তুই ঘুমিয়ে পড়, ওকে ঘুমিয়ে যেতে বললাম। তো ও ঘুমিয়ে যাওয়ার প্রিপারেশন নিল, আমিও আমার মতো করে মোবাইল নিয়ে মানে হেলান দিয়ে আর কি মোবাইলটা চাপাচাপি শুরু করলাম। তো একদম হঠাৎ করে আমাদের এখানে রুমে একটা কেচি ছিল সাইডে পড়া, মানে হচ্ছে গিয়ে ওই বুক সেলফের ওখানে একটা কেচি ছিল। তো আমার বন্ধুটা হঠাৎ করে কেচিটা নিয়ে আমার সাথে আসে কথা বলতে। আমি ওর হাতে কেচি দেখে আমি ভাবছি হয়তো যেহেতু নীল কাটার নেই, বন্ধুরা থাকলে যেটা অনেক ব্যাচেলররা থাকলে যেটা হয় আর কি, ওই ধরনের এগুলো। তো আমি বললাম হয়তো নখ টক কাটবে বা রাত্রেবেলা। আমি বললাম নখ কাটবি রাত্রেবেলা? বলে না এরকম কিছু না। তো আবার ও কথাবার্তা বলতে থাকে, কিন্তু বলতে বলতে এবার আমার দিকে আগিয়ে আসতেছে বারবার, মানে হঠাৎ করে আমার চোখের মানে খুব ক্লোজ চলে আসে, এক হাত দূরে, এবং একটু পরে আমার উপরে উঠে যায়। উপরে উঠে ও কেচিটা নিয়ে আমার গলার দিকে ধরতে থাকে। মানে কথা বলতে বলতে কখন যে নিয়ে আসে আমি এটা খেয়াল করি না, কথা বলতেছে আমি ইয়ে করতেছে, ওইরকম করতেছে কেন, কিন্তু দেখে ওর হাতটা কেচিটা আমার গলার দিকে এগিয়ে আসছে। আমি 2 হাত দিয়ে ওই হাতটা চেপে ধরে আমি অনেক কষ্ট করি, তুই কি করতেছিস সেটা। মানে সে সিরিয়াস হয় না যে বন্ধুরা অনেক সময় আমরা ফাজলামো করে এরকম না, ফাজলামো না, এবং
অভিব্যক্তিটা মানে আমি দেখতে পাচ্ছিলাম যে ও আমার বন্ধু না, অন্যরকম মনে হচ্ছে ওকে আর কি। আচ্ছা, মানে যেটা বললাম যে ভয়ের এটা মনে হয় ওটা চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। এবং ও মনে হয় মানে আমার কথা বুঝতে পারছে না বা ই করতে পারছে না, মানে আমার সাথে ইন্টারাকশনটা এরকম হচ্ছে না, মানে আমি কোনো কথা বললেও শুনতেছে না বা ই করতেছে না, ও ওর মতো কথা বলে যাচ্ছে আর ইয়েটা এগিয়ে দিচ্ছে আমার গলার দিকে। আমি অনেক কষ্ট 2 হাত দিয়ে ওর হাতটা চেপে ধরে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। তো কথা বলছে কি ধরনের, কোনো অ্যাবনর্মাল কথাবার্তা? ওই যে যেরকম বলছিল আগে যে আধা থেকে মানে অবসেসড হয়ে গেলে যেরকম হয় যে একটা জিনিস বলতে অবসেসড কথা, তো নিজে নিজেই কথা বলছিল এবং আপনার মানে আমাকে শুনিয়েই বলছিল, বাট আমি অনেক কিছু বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি। আর ও আমার কথাগুলো ঠিক মতো পাত্তা দিচ্ছিল না ওই সময়টাতে। ওকে, তারপর? আচ্ছা, তো তারপরে আমি ওকে 2 হাত দিয়ে ওর হাতটা চেপে ধরে আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। ও ছিটকে দেয়ালের সাথে হালকা ধাক্কার মতো খেয়ে নে, তারপরে ও একটু মাথা ঝাঁকিটাকি দেয়। তো তারপরে আমি ওকে হাত মুখ ধোয়ানোর ইটি ব্যবস্থা করে তারপরে আমি ওকে শোয়ানোর জন্য ব্যবস্থা করি। আমার ওই রাতে ঘুমটা হয়নি বললেই চলে, ফজরের পরে আমি ঘুমিয়েছিলাম ওই রাতে। তো পরে আমি পরদিন ফ্ল্যাটে যে কেয়ারটেকার যে ছিলেন ওনার সাথে কথা বলি যে আমাদের এই দিকে কি কোনো সিরিয়াস ধরনের কোনো কাহিনী আছে কিনা বা বিল্ডিং এ কোনো কাহিনী আছে কিনা যে কোনো আত্মা বা কোনো জিন। তো পরের দিন আমি যেটা জানতে পারি সেটা আরো বিস্ময়কর, সেটা হচ্ছে আমরা থাকতাম হচ্ছে গিয়ে 3 তলাতে, 4 তলা কিংবা 5 তলা থেকে একটা মেয়ে হচ্ছে আমরা যে ফ্ল্যাটের যে সাইডটাতে থাকতাম ওই জোনটা থেকে সে হচ্ছে গিয়ে জানলা দিয়ে লাফ দিয়ে আত্মহত্যা করে। ওটা 2-3 বছর আগে করেছিল আমরা ফ্ল্যাটে ওঠার। তো তার 2-3 বছর আগে, দ্যাট মিনস 2010 বা 11 দিকে করেছিল, এবং এরপর থেকেই সে বিল্ডিং এর যে সাইডটা দিয়ে লাফ দিয়েছিল। আচ্ছা, ওই বিল্ডিং এর ওই সাইডটাতে যতগুলো রুম ছিল ওই সবগুলো রুমে কোনো না কোনো কাহিনী শোনা যেত, কেউ দেখেছে ফ্লোরে। হ্যাঁ, প্রত্যেকটা ফ্লোরে। উপরে শোনা যেত না। উনি 5 তলা থেকে লাফ দিয়েছে, 5 তলার উপরে যে 6 তলা নিচের তলাগুলোতে কোনো না কোনো প্রবলেম হতো, যারাই থাকতো কোনো না কোনো অবজেকশন তাদের ছিল। অবজেকশন ছিল বলতে কারো ক্ষতি করেনি, অ্যাক্সিডেন্টলি পড়ে গেছে না সুইসাইড ছিল। আমরা যতটুকু জানতে পেরেছিলাম সুইসাইড ছিল এটা। কিন্তু আপনার এই ফ্রেন্ডের উপর যে এই বিষয়টা হয়েছে, এটা কি শুধু আপনার ফ্রেন্ডের উপরই হয়েছে নাকি অন্য কারো উপরও? ফার্স্ট টাইম হয়েছে এবং তার 10 দিন পরে আমরা ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছিলাম। আমি আজও জানি না যে এটা কি ওর দোষের কারণে হয়েছিল নাকি ওই যে সুইসাইডের যে আত্মা আমরা একটা জিনিস শুনি যে এটা এসে কি ইয়ে করেছিল কিনা। আচ্ছা, তো দুইটার যে কোনো একটা হতে পারে। বাট আজও যখন ওকে আমি জিজ্ঞেস করি তুই ওই দিন ওরকম করেছিলিস কেন, ও কোনো জবাব দিতে পারে না। ও বলে আমি তো বন্ধু কিছু জানি না। আচ্ছা, আপনার এই ফ্রেন্ডের কি এমন কোনো কিছু ছিল আগে থেকে যে এই ধরনের প্যারানর্মাল জিনিসের প্রতি কোনো আগ্রহ ছিল, যে জানার আগ্রহ, ঘাটাঘাটি করার কোনো ইচ্ছা ছিল? ঘাটাঘাটি ছিল কিনা জানি না, তবে ওর একটা ইয়ে ছিল যে ওর যখন খুব বেশি রাগ উঠতো তখন ওর গায়ের শক্তি প্রায় 10 গুণের মতো বেড়ে যেত, ওকে কেউ আটকে রাখতে পারতো না বাসার। তো এইটা নিয়ে ওর নিজেকে ফিল করতে যে আমার একটা দোষ আছে। কিন্তু এটা কখনো আমার সাথে যে পর্যায়টা ঘটেছে এই পর্যায় পর্যন্ত কখনো ওর এইটা যায়নি। না, অনেকে আছে না যে এমন হয় যে খুব ভৌতিক এক্সপিরিয়েন্স পেতে চায়, এটার জন্য মানে নিজে শ্মশানে যাচ্ছে, কবরস্থানে যাচ্ছে, এই ধরনের কোনো টেন্ডেন্সি কি ছিল? ওর এই ধরনের টেন্ডেন্সি ছিল না, তবে ওর এই ধরনের ঘটনাগুলো শোনে আর কি, এটা জানি। ঘটনাগুলো শোনে এবং ও বলে যতটুকু বলে যে ভালোই লাগে, ওকে এতটুকু জানি। ওকে, সো এইটা হচ্ছে আপনার প্রথম এক্সপিরিয়েন্স এবং এটা সত্যি আমার জন্য খুবই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ছিল। আর ডেফিনেটলি এটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, এবং খুব কাছের মানুষগুলো যেমন মুহূর্তের মধ্যে এরকম ভয়ঙ্কর হয়ে যায় না, এইটার ভয়ঙ্করের মাত্রাটা মনে হয় অন্য লেভেলের মধ্যে বোঝানো যায় না। তো যাই হোক, আমরা ডর টিমের কাছে শুনেছি যে আরো কিছু ঘটনা আছে আপনার যেটা শেয়ার করতে চান। সো এর পরবর্তীতে কোন ঘটনাটা আমরা শুনবো আপনার কাছে? আচ্ছা, এর পরে বলতে এর আগে আমার একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে বুয়েটে আমরা মাঝে মাঝে আড্ডা দিতাম, কলেজ লাইফে আড্ডা দিতাম। আমরা বাসা হচ্ছে গিয়ে বোর্ড অফিস, বাবা বোর্ডে চাকরি করার কারণে ওখানে কলোনিতে থাকি। সো দেখা যাচ্ছে যে বিকেল আড্ডা দিলে বুয়েটের সুন্দর পরিবেশে ওখানে আমরা বন্ধুরা মিলে আড্ডা দিই, দূর দূরান্ত থেকে বন্ধুরা আসে। তো আমার এক বন্ধু ছিল আগামা সিলিনের, ও আসতো ওখানে, তখন ওর সাথে খুব চমৎকার সম্পর্ক ছিল, আমরা দুইজন মিলে ওখানে আড্ডা দিতাম। তো একদিন আড্ডা দিতে দিতে আমাদের কথাবার্তা এরকম আধ্যাত্মিক লেভেলে চলে যায় যে সত্যি কথা বলতে আমরা কথা বলছিলাম যে বাংলাদেশে যে পীরের আগমন বা ইয়া এগুলো কি বিষয়গুলো, যেমন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শাহপন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের বিষয়গুলো নিয়ে ওনাদের ঘটনা প্রবাহ নিয়ে কথা হচ্ছিল যে ওনারা এই ধরনের পাওয়ারফুল ছিল, ওনাদের এই কাজ করতে পারতো। তো তখন হঠাৎ করে আমার ভিতরে ফিল হয় যে আমি যদি এরকম পীর আউলিয়া বা এরকম কিছু একটা হতে পারতাম তাহলে হয়তো বা অনেক কিছু করতে পারতাম। পীর আউলিয়া না, বাট আমি যদি ওরকম আধ্যাত্মিক পাওয়ারফুল যদি হতে পারতাম, জাস্ট ইমাজিনেশন চলে আসে যে ওরকম হতে পারতাম। এটা বলার 5 মিনিটের মাথায় যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে আমরা দুই বন্ধু মুখোমুখি কথা বলছিলাম। তো আমার হাতের ডানে একটু সামনের দিকে হচ্ছে একটা গাছ ছিল, অনেকগুলো গাছ ওখানে, একটা গাছ একটু বড়, তো একটা বাতাসের মতো প্রবাহ হচ্ছে এবং এটা শুধুমাত্র মনে হচ্ছিল যে ওই বড় গাছটার প্রতি হচ্ছে, অন্য গাছ
গাছগুলোতে বাতাসের কোনো আবহ নেই, কিন্তু বড় গাছটার প্রতি আবহাওয়াটা খুব ভালো মতো খেয়াল করা যাচ্ছে। আচ্ছা। এবং একটু পরে একটু শীত শীত ভাবের মতো মনে হতে লাগে। তো একটা পর্যায়ে একটু ইতস্তত লাগতে থাকে যে কেমন যেন আনইজি লাগছে। দুই বন্ধু মিলে তখন আমরা বলি যে চল মুভ করি, এখানে কেমন যেন একটু অন্যরকম লাগছে, ফিল হচ্ছে। যখন আমরা হাঁটতে শুরু করি তখন হচ্ছে গিয়ে আমাদের দুই সাইডে বুয়েট ক্যাফেটেরিয়ার ওই জোনটাতে একটা জায়গা আছে যে রাস্তার দুই সাইডে অনেক গাছপালা। তো আমরা যখন হাঁটছি তখন মনে হচ্ছে যে আমাদের সাথে একটা বাতাসের প্রবাহ যাচ্ছে এবং এটা গাছপালা গুলোকেও দোলাচ্ছে। মানে আমাদের সামনে থেকে 5 হাত, পিছনে 5 হাত এই পর্যন্ত বাতাসটা আছে। 5 হাত পরে আমি দেখছি যে অন্যান্য গাছগুলোতে ওই বাতাসের প্রবাহটা খেয়াল করা যাচ্ছে না। আপনারা যেখানে আছেন এর একটা মানে আমরা যেদিকে হেঁটে যাচ্ছি ওই ব্যাসার্ধের মধ্যে জি 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 এই অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে, মানে বাতাসটা ওইভাবে প্রবাহিত হচ্ছে। এটা একটু অবাককর ব্যাপার লাগলো। আমরা এটা পাত্তা না দিয়ে আমরা সামনে গিয়ে ক্যাফেটেরিয়া। সময়টা যেন কখন বললেন? এটা ছিল সন্ধ্যার পর। আচ্ছা, ওকে। তো আমরা ক্যাফেটেরিয়া গিয়ে বসার সিদ্ধান্ত নিয়েছি। ওখানে একটু বসে হয়তো আমাদের কথাবার্তা বলতে বলতে আমরা হয়তো একটু সাইকোলজিক্যাল কোনো এফেক্ট হতে পারে মাথার মধ্যে। তারপরে আমরা কফি অর্ডার দিই। কফি খেতে খেতে হঠাৎ করে খেয়াল করি যে হাতের ডান দিকে একটু সামনে একটা আবছা আবহ দেখা যাচ্ছিল। মানে আবহ ফিল হচ্ছিল, আমার কাছে ফিল হচ্ছিল যে কেউ একজন বসে আছে এবং সে আমাদের দিকে তাকিয়ে হাসছে। বন্ধুকে দেখতে হলে বলে চল এদিক থেকে চল। আমরা যত দূর হাঁটছিলাম তত দূর এই ফিলটাই হচ্ছিল যে বাতাসের ইয়াটা। এবং যখন মানুষ আছে, অনেক মানুষ তো ছিল না, যখন আমরা ওই যে গাছের যে সাইডটা ছিল তখন ওখানে কোনো মানুষ ছিল না, কিন্তু যখন মানুষের সাইডটায় আসছি তখন আবার বাতাসটা ওইরকম ফিল হচ্ছে না, তখন নর্মাল। কিন্তু যখনই মানুষজন একটু কম, বইটা তো রাত্রে সন্ধ্যার পর তো একটু আড্ডা কম হয়ে নামাজে গিয়েছিল সবাই, আমরা নামাজের জন্য প্রিপারেশন নিবো ভাবছিলাম। যখন মানুষ আছে তখন বাতাসটা ওইরকম কোনো প্রভাব নাই, কিন্তু যখন মানুষ নেই, যখন একটু মানুষ কম, যেমন একজন দূর দিয়ে হাঁটছে বা দুজন দূর দিয়ে হাঁটছে, তখন একটু বাতাসের প্রভাবটা বেশি। তো পরে বন্ধুর সাথে কথা হতে বললাম যে এটা খুবই আনইজি লাগছে, তো পরিচিত কোনো হুজুর আছে কিনা যে আমরা তার সাথে একটু কথা বলে কিছু করতে পারি কিনা। তো পরে ওরা এক পরিচিত হুজুরের কথা বলে, আমরা ওই রাতে সিদ্ধান্ত নিই যে ওনার সাথে গিয়ে কথা বলবো, কারণ জিনিসটা খুবই অড লাগছে। আমরা রিক্সা নিয়ে ওখান থেকে রিক্সা নিয়ে যাওয়ার পথেও আমাদের মনে হচ্ছিল যে আমরা রিক্সা থেকে 10 হাত দূরে কোথাও এরকম একটা আবহাওয়া আমাদের সাথে সাথে আসছে। সবসময় না, মাঝে মাঝে দেখা যাচ্ছে। এবং এটা আমি বেশি ফিল করছিলাম, কারণ ও বন্ধু দেখি খুব দোয়াটাও পড়ছিল। আমি আবার ওই সময়টাতে অত বেশি দোয়া পারতাম না, তো ওগুলোই পড়ার চেষ্টা করছিলাম, বাট আমার মনে হচ্ছিল কাজে হচ্ছিল না আর কি। তারপরে হচ্ছে ওই হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর যেটা বলেন যে তোমরা যখন এই আধ্যাত্মিকতা জিনিস নিয়ে কথা বলছিলে তখন একটা পরী এসেছিল এবং সে এখনো তোমাদের থেকে 20 হাত দূরে দাঁড়ানো আছে, আমি তা স্পষ্ট বুঝতে পারছি। তখনও দাঁড়ানো আছে? হ্যাঁ, এখনো দাঁড়ানো আছে, আমি স্পষ্ট বুঝতে পারছি। এবং ও আমার এদিকে এখন আর কাছে আসতে সাহস পাচ্ছে না, কারণ হচ্ছে ও জানে যে বেশি কাছে আসলে আমি ওকে বন্দি করে রাখতে পারি, আমার এতটুকু আছে, এই কারণে ওর সামনে আসছে না। তো যাই হোক, তারপর আমরা তার কাছে সলিউশন চাই যে আচ্ছা ঠিক আছে, আপনার কাছে আসতে পারছে না, বাট আমার তো প্রবলেম হচ্ছে, আমি কি করতে পারি। তখন উনি আমাকে কিছু পানি পড়া এগুলো দেন আর কি। এটা হ্যাঁ, এখন দর্শকদের কাছে অনেক কিছু মনে হতে পারে বা আপনার কাছে মনে হতে পারে যে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আইটিতে কাজ করি, যেটা এখন মডার্ন টেকনোলজি, এই লজিক্যাল জিনিসে কাজ করে কেন এই ইলজিক্যাল জিনিসে আমি এত বিশ্বাস করে ফেলেছিলাম। আমি জানি না কেন, বাট জিনিসগুলো এরকমই হচ্ছিল, এটা সত্য। এবং আমি যেটা ফিল করলাম যে আসলে আমার কিছু একটা সলিউশন দরকার। এবং আমি জানি না পানির পরের মধ্যে কি ছিল, বাট পানিটা নিয়ে এটি খাওয়ার পরে এবং উনি কিছু জিনিস আমাকে শিখিয়ে দেয়, কিছু দোয়া, ওগুলো বলার পরে থেকে আমি একটু আমার স্বাচ্ছন্দ্য বোধ করতে লাগলাম। এবং আগের যে ফিলটা ছিল, একটা আচ্ছন্ন অবস্থা ক্রিয়েট হয়েছিল, ওই জিনিসটা থেকে আমি একটু নিজেকে কাটিয়ে উঠতে পারি। এবং তারপরেও প্রায় 3-4 দিন পর্যন্ত এই জিনিসটা ছিল যে আমি যখন বাসায় যাচ্ছি আমার মনে হচ্ছিল যে জানলাতে কেউ একজন আছে বা আছে, মানে কোনো কিছু আপনাকে অবজার্ভ করছে, সামওয়ান ইজ লুকিং এট মি, এই ধরনের একটা আসে। আমি নেটে সার্চ করে দেখি যে হ্যাঁ, ওকে যদি একটা ম্যাচুর লেভেলে গিয়ে এরকম হয় যে চোখের কোণা দিয়ে অনেক কিছু মানুষ নড়াচড়া দেখতে পায়, আমি এই ধরনের জিনিসটা নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি যে ওকে আই এম গেটিং ম্যাচিউর। তো তারপর আমি এরকম 3 থেকে 7 দিন পর্যন্ত ওনার কাছ থেকে কাউন্সিলিং নিই, যে মানে পানি পড়ার যেটা দিয়েছিলেন ওটা কয়েকটা দোয়াটা এগুলো 7 দিন পর্যন্ত ঠিক মতো করতে বলেন। আমি নিয়ম মতো করার পরে আমি এটা থেকে আর কি হয় সো এই হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স। ওকে, আপনি বললেন না মাঝে যে বা আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অনেকে হয়তো মানে খুব বিষয়টাকে অন্যভাবে নেবে, যে এটা বিশ্বাস করবে না কি ধরনের ঘটনা, এবং উনি ইঞ্জিনিয়ারিং করে তারপর উনি আবার বিশ্বাস করছে। এবং আমি আমার ফেসবুক পেজে কিছুদিন আগে একটা মানে আমাকে ইনবক্স করেছিল একজন, যে আপনারা যেই ঘটনাগুলো প্রচার করছেন এই ঘটনাগুলা সত্যি না। হ্যাঁ, তার নামটা আমি খুব যদি ভুলে না যাই, রাফাত বা রিফাত নামে এই ধরনের কেউ একজন ছিল, আমি মনে করতে পারছি না। সো উনি আমাকে বলেছে, ফেসবুকে উনি লিখেছিল ইনবক্সে যে ঘটনাগুলো ফেক, হ্যাঁ সব ঘটনা ফেক, হ্যাঁ ঘটনাগুলো সত্যি না। আমি বলবো না যে ঘটনাগুলো অবশ্যই সত্যি
এবং ঘটনাগুলো এটাও বলতে পারি না যে ঘটনাগুলো সবই ফেক, যেটা যার যার পয়েন্ট অফ ভিউ থেকে তারা বিবেচনা করে নেবেন। আপনাকে বিশ্বাস করতেও কেউ বাধ্য করছে না, অবিশ্বাস করতেও কেউ বাধ্য করছে না, টোটালি আপনার উপর। আমি শুধু একটা ছোট্ট একটা জিনিস শেয়ার করতে চাই সবার সাথে এখানে যারা আছেন। আমি জানি না অনেকে জানেন কিনা, অনেকগুলো দেশে প্যারানর্মাল সোসাইটি নামে একটা প্রতিষ্ঠান আছে। মানে বিভিন্ন দেশে বিভিন্ন যারা প্যারানর্মাল জিনিসের প্রতি খুব আকৃষ্ট থাকে তারা একটা সোসাইটি গঠন করে এই ধরনের মানুষজনদেরকে নিয়ে, যাদের কাজ হয় বিভিন্ন প্যারানর্মাল স্পটে যায়, এই ঘটনাগুলো নিয়ে অনেক যাচাই বাছাই করে, ঘাটাঘাটি করে। সো আমি ছোট্ট একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে ইন্ডিয়াতে। একজন ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির প্রতিষ্ঠাতা গৌরব তিওয়ারি হচ্ছে ওনার নাম। কিছুদিন আগে উনি মারা যায়। সে ছিল ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির প্রতিষ্ঠাতা এবং সে আমেরিকাতে পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিল, কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর প্রতি তার এত আকর্ষণ বাড়ে যে সে পাইলটের প্রশিক্ষণ ছেড়ে দিয়ে ইন্ডিয়াতে চলে আসে এবং ইন্ডিয়াতে প্যারানর্মাল সোসাইটি গঠন করে গৌরব তিওয়ারি। প্রায় এখনো পর্যন্ত আমি যতটুকু জানি যে প্রায় ৬,০০০ হন্টেড প্লেস উনি ভিজিট করেছেন, রাত কাটিয়েছেন। যারা খুব কিউরিয়াস তারা এখনই সার্চ করে দেখতে পারেন গৌরব তিওয়ারির নাম দিয়ে প্যারানর্মাল সোসাইটি ইন্ডিয়া, অনেক কিছু ইনফরমেশন পাবেন। এবং বিভিন্ন নিউজ চ্যানেলে লাইভ টেলিকাস্টও হয়েছে তার কিছু কিছু ঘটনা। সে কিছুদিন আগে মারা যায়। সে মানে এমন ভাবে মারা যায় যে তার ডেড বডিটা বাথরুমে পড়েছিল। ডেড বডিটা ফ্যামিলির মানুষজন পরবর্তীতে যায় দেখেছে ডেড বডিটা হয়ে রয়েছে। তো পুলিশ যেটা সাসপেক্ট করছে এখনো, সে সুইসাইড করেছে এবং আবার সুইসাইডের সিমটমও এইভাবে পাওয়া যাচ্ছে না, কিন্তু বিভিন্ন ইয়ে থেকে মনে হচ্ছে যে হয়তোবা সুইসাইড করেছে। আবার এমনও কিছু খবর আছে যে ফ্যামিলির মানুষজন থেকে জানতে পেরেছে যে সে কিছুদিন ধরে মানে মৃত্যুর আগে একটা কথা বারবার বলছিল, যেটা হচ্ছে যে কোনো একটা অশুভ শক্তি তাকে টানছে। আচ্ছা, কোনো একটা অশুভ শক্তি তাকে এমন ভাবে টেনে নিয়ে যাচ্ছে, সে ওই অশুভ শক্তিটাকে আটকাতে পারছে না। তার ওয়াইফের সাথে, তার ফ্যামিলির মানুষজনের সাথে এটা শেয়ার করেছিল। ইভেন সে ফেসবুক পেজেও তার এই ধরনের একটা স্ট্যাটাস দিয়েছিল যে কোনো একটা অশুভ শক্তি তাকে খুব আকৃষ্ট করছে। এবং সে অনেক অনেক জায়গার মধ্যে কাটিয়েছে। সে চেষ্টা করত এই ধরনের মানে স্পিরিট গুলার সাথে কথা বলার জন্য, সবসময় চেষ্টা করত। তো তার এমন হয়েছে কি তার গলার মধ্যে ছাপ পাওয়া গেছে, হাতের ছাপ। যে গলা টিপে মারা হয়েছে সেটা তার নিজের হাতের ছাপ। একটা মানুষ নিজেকে নিজের গলা টিপে মারতে পারে, মানে আমার বিশ্বাস হয় না এটা কিভাবে পসিবল। একটা সময় যখন মানুষ যখন ফাঁসিও দিতে নেয় তখন হচ্ছে আমি যতটুকু জানি, আমি যতটুকু রিসার্চ করেছি দেখেছি যে ফাঁসিও যখন দিতে নেয় বা যখন আত্মহত্যা করতে নেয়, দড়িতে ইসের মধ্যে সে একটা পর্যায়ে কিনে যখন দমটা আটকে যেতে নেয় তখন কিন্তু সে আর ডাকতে পারে না, তখন তার দড়িটা খুলে ফেলতে চায়। তাহলে হাত দিয়ে করতে গেলে অবশ্যই একটা পর্যায়ে কিনে তো সে আটকে যাবে, দিতে পারবে না। কিন্তু তার সেটাই পাওয়া গেছে, তার গলাতে হাতের ছাপ পাওয়া গেছে তার নিজেরই। সে মনে হচ্ছে যে সে নিজে নিজের গলা টিপে মেরে ফেলেছে এরকম। মানে আমরা বলছি না যে এটা এখনো সুইসাইড না, এটাও ক্লিয়ার না, এটা অন্য কোনো কিছু কিনা এটাও ক্লিয়ার না। বাট যেই মানুষটা এগুলার পেছনে মানে ঘুরে বেরিয়েছে, এগুলার পেছনে সে চেইস করেছে, চেষ্টা করেছে ওইটা যে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এগুলো প্রমাণ করার চেষ্টা করেছে, তার মৃত্যুটাও কিন্তু এইভাবেই, মানে কি বলে যে তার মৃত্যুটা এমন একটা মিস্ট্রির মধ্যে দিয়ে গেছে যে এখানেও মানুষজন প্যারানর্মাল কোনো কিছুর অস্তিত্ব গেস করছে। সো আসলে মানে সে কিন্তু এত শিক্ষিত একটা মানুষ, তার নিজের ফ্ল্যাটে, খুব আধুনিক একটা ফ্ল্যাটে, মানে যেখানে সমস্ত আধুনিকতা আপনার বিদ্যমান। এমন না যে সে কোনো একটা কবরস্থানে বা কোনো একটা হন্টেড প্লেসে গিয়ে এই ধরনের ঘটনা ঘটেছে, তার নিজের বাড়িতে নিজের রুমে এই ধরনের ঘটনা ঘটেছে। সো আসলে আমরা অনেক কিছু বিশ্বাস করতে চাই না, কিন্তু কিছু না কিছু তো হয়তো বা আছে যেটা আমরা বিশ্বাস করি আর না করি, হয়তো কোনো জিনিস এক্সিস্ট করে। বিশ্বাসটা সম্পূর্ণ নিজের উপর। কোরআনের একটা ই তো আছে যে আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করে তার ইবাদতের জন্য। আমি এটা বিশ্বাস করি অবশ্যই জিন ও পরিয়া অবশ্যই এক্সিস্ট আছে। তো যাই হোক, এটা হচ্ছে তাদের জন্য আমি এই ঘটনাটা শেয়ার করলাম যারা আসলে অনেক সময় মানে বলতে চায় যে আমি এখনো বলছি না যে এটা এক্সিস্ট করে, সম্পূর্ণ আপনাদের ব্যাপার। জাস্ট ঘটনা ঘটে যাচ্ছে আমাদের চারপাশে, এরকম ঘটনা অনেক কিছুই আমরা যেটা আসলে জানি না। যাই হোক, আমরা আর কথা না বাড়ি এবার পরবর্তীতে ঘটনার দিকে যাব। তার আগে আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই, অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ১০০তম এপিসোডের জার্নিতে এসে আপনার ঘটনাগুলো শেয়ার করার জন্য। মানে ভয়, haunted by Brown Mr. Mango Candy.
ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। দৌড়ের প্রথম ব্রেক, মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি আমরা নেব। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও শান্ত, সাউন্ডে রয়েছে লোবান এবং আজকে ফয়সাল, নাফিস, সালেহিন, সোহেল এবং চয়ন তাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করছে। যারা রাত জেগে আমাদের সঙ্গে আছেন, আন্তরিকভাবে ধন্যবাদ তাদেরও। আমি আরজে কিবরিয়ার সাথে এবং অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত যোগ দিয়েছে। ধন্যবাদ জানাই লোবানকে ডরের সাউন্ড নিয়ে কাজ করবার জন্য। ফিরছি ঠিক 4 মিনিট পর। ডর 89.2। কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর শুনছেন আপনি, সঙ্গে আছি আমি আরজে কিবরিয়া। অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত এবং সাউন্ডে রয়েছে লোবান। ডরের 100তম পর্বটি ধারণ করা হয়েছে ঢাকার ধানমন্ডি এরিয়ার কোন একটি বিশেষ হন্টের জায়গায়। প্রিয় শ্রোতা, 100তম পর্বে আমাদের সঙ্গে আছে ফয়সাল, নাফিস, সালেহিন, সোহেল এবং চয়ন। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চান, এরকম বিশেষ বিশেষ জায়গায় বসে নিজের জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলোর একটা রোমাঞ্চকর ফিলিংস সবার সাথে শেয়ার করতে চান, ফোন করুন আমাদেরকে 09613892 আমি আবারও বলছি 09613892 ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন এবং তারপর ডরের যে ঘটনাটি আপনার জীবনে ঘটেছে সেটা খুব ছোট করে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ফিরছি ঘটনার ঠিক সেইখানটাতে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর শুনছেন এবিসি রেডিও 89.2 FM আর স্পেশাল ডর বলতে হচ্ছে আজকে 100তম পর্ব চলছে আর আমরা দারুণ কিছু ঘটনা শুনতে যাচ্ছি। তো আরো একটি ঘটনায় চলে যাব, তবে এই ঘটনায় চলে যাওয়ার আগে যে ঘটনা বলবে তার সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আপনার নামটা এবং কোথা থেকে এসেছেন? আমি নাফিস এবং আমি এসেছি শ্যামলী থেকে। আচ্ছা, আমরা বরং সরাসরি আপনার ঘটনায় চলে যাই। কি ঘটেছিল আপনার সাথে? হ্যাঁ, আমার সাথে বেসিক্যালি যে ঘটনাটা ঘটে সেটা আসলে আমার লাইফে অনেক চেঞ্জ এনে দেয়। তো যেটা হচ্ছে, আমি একটা বেসরকারি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা কমপ্লিট করেছি, আমার পড়াশোনা শেষ। তো বাসাটা আমার দূর হয়ে যাওয়ার কারণে তখন আমরা ঢাকায় শিফট হই নাই। তো এই জন্য আর কি আব্বু চেয়েছিল যে হচ্ছে আমার যাতে কষ্ট না হয়, সো আমাকে একটা হোস্টেলে দিতে। ইউনিভার্সিটির পাশেই একটা বাসাতে আমি কাছাকাছি কোনো একটা জায়গাতে থাকতাম আমি সেখানে। আপনার ইউনিভার্সিটির পাশে আপনি একটি হোস্টেলে উঠলেন? হ্যাঁ। তো যেটা হয় যে মানে খারাপ কিছু একটা হলে যে একটা ফিলিং আসে না, সন্ধ্যার পর পরে দেখতাম আমার গাটা কেমন জানি ভার ভার লাগতো। আচ্ছা, এটা কি হোস্টেলে ওঠার পর থেকে? হ্যাঁ, হোস্টেলে ওঠার মানে 2-3 দিন পর থেকে আর কি আমার সাথে এমন হয়। তো মানে আমি কেন জানি জিনিসটা প্রথমত পাত্তা দিই না, যে হয়তো মনে হয় যে না সারাদিন ক্লাস করে এসে আছি, তো আমি জিনিসটা ওইভাবে নিতাম। তো পরে যেটা হলো যে একদিন এরকম রাতের বেলা আমি আর আমার রুমমেট বেশ অনেক রাত পর্যন্ত, আমরা 1:30-2টা পর্যন্ত গল্প করছিলাম। তো পরেও ঘুমিয়ে গেল, তো আমিও শুয়ে পড়লাম। তো হঠাৎ করে আমি একটা মানে আমাদের রুমের সাথে একটা অ্যাটাচ স্টোর রুম ছিল যেখানে আমাদের সব লাগেজ এবং অন্যান্য জিনিসপত্র থাকতো। আচ্ছা। তো ওখান থেকে হঠাৎ একটা কান্নার আওয়াজ পেলাম। তো বাচ্চা কাঁদছে। তো যেহেতু এটা পুরা বয়েজ হোস্টেল ছিল এবং ওখানে বাচ্চা আসার কোনো প্রশ্ন ছিল না, তো আমার কাছে জিনিসটা একটু খটকা লাগে। যেহেতু রাতের বেলা ছিল, আমি একটু যেতে তখন ভয় পাই। তো তারপর যেটা হলো, এরকম আমার সাথে 2-3 দিন হওয়ার পরে মনে হলো না জিনিসটা একটু দেখা উচিত যে কি হচ্ছে আসলে। থার্ড রাতে যেদিন আমি আবার এই শব্দটা পেলাম, আমি তারপর দিন সকালবেলা আমি স্টোর রুমটাতে যাই, যে দেখি যে না, আমরা রেগুলার 1 সপ্তাহ পর পর আমরা রুমটা পরিষ্কার করতাম যাতে করে ওখানে কোনো ময়লা না থাকে সামথিং। তো হয়তো কিছু একটা হয়েও যেতে পারে, একটা কিছু আটকে থাকতে পারে, আমরা ওই জন্য ওর ভেতরে যাই। তো যে দেখি না, রুমটা একদম পরিষ্কার আছে, আমাদের লাগেজ যাবতীয় যা সবকিছু ঠিকঠাক আছে। তো তারপরে একদিন ওরকম
ওই দিন রাতের বেলা আমি আবার ওই শব্দটা পেলাম। যখন আমি শব্দটা পেলাম যে বাচ্চা কান্নাকাটি করছে, বাচ্চা কান্নাকাটি করছে, ওই যে শব্দটা যখন আমি এটা কি ঠিক কতদিন পর পর পেতেন? মানে ব্যাপারটা কি এরকম ছিল যে প্রতিদিনই পাচ্ছেন একই সময়, নাকি 2-3 দিন গ্যাপ দিয়ে পাচ্ছেন? গ্যাপটা আসলে মানে আমার সাথে আমি যেদিন চেক করি ওই দিন রাতেই আমি আবার শব্দটা পাই। আচ্ছা, শুধু কি আপনি পাচ্ছেন নাকি আপনার সাথে যারা ছিলেন বা রুমে যারা ছিলেন? শব্দটা শুধু আমিই পাচ্ছিলাম। আমি আমার অন্য ফ্রেন্ডদেরকে বললো, ওরা এটা নিয়ে হাসাহাসিও করছিল, যে ভাবছিল যে আমি হয়তো তাদের সাথে ফান করবার জন্য বা একটা হরর অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করবার জন্য আমি তাদের সাথে এমন করছি। তারপরে যেটা হলো, আমি ওখানে গেলাম রাতের বেলা। আপনার সাথে কেউ ছিল না? না, আমি একাই ছিলাম। তো আমি যখন গেলাম, যে রুমমেট ছিল সে কোথায় ছিল? সে হচ্ছে ছুটিতে ছিল, আমি এটা বলতে ভুলে গিয়েছি, মানে সে বাড়িতে ছিল। আমি তখন রুমে একাই ছিলাম। তো আমি ওই রকম শব্দটা যখন পাই আমি গেলাম। তো আমি হঠাৎ করে মানে দূর থেকে দেখি যে মানে একটা লাশ শুয়ে রাখা এবং পাশে একটা বাচ্চা বসে কাঁদছে। মানে জিনিসটা দেখে আমি আসলে মানে কি বলবো, আমি পুরো একদম দাঁড়িয়ে পড়েছিলাম, মানে আমি কিছু বলতে পারছিলাম না। স্টোররুমের ভেতরে হচ্ছে একটা লাশ রাখা? হ্যাঁ, একটা লাশ রাখা এবং একটা বাচ্চা সেখানে বসে একদম মাথা নিচু করে কাঁদছে। এই জিনিসটা দেখে আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমি যে ওখান থেকে বের হয়ে আসবো, স্টোর রুম থেকে যে আমি বের হয়ে আসবো, আমি সেই সাহসটাও পাচ্ছিলাম না। এবং মানে আমি যে ওখানে দাঁড়িয়েছিলাম, আস্তে আস্তে কান্নার শব্দটা আমার কাছে আরো বেশি তীব্র লাগছিল, যে মনে হচ্ছে যে না, আমি যাওয়ার কারণে তার কান্নার আওয়াজটা আরো বেড়ে গিয়েছে। তো এমন একটা পর্যায়ে যখন চলে আসে, আমি খুব কষ্ট করে মানে নিজেকে ওই রুম থেকে বের করে নিয়ে আসি। আমি তারপর দিনই আমি সকালবেলা হোস্টেল থেকে চলে যাই বাসায়, এবং বাসায় যে আমি পুরো ঘটনাটা বাড়িতে বলি। এবং আচ্ছা, এটা কি এমন হতে পারে যেটা আপনার হ্যালুসিনেশন হয়েছিল কোনো কারণে? মানে একদিনই যেহেতু আপনি দেখেছেন, আপনি কান্নার শব্দ পেতেন এটা না হয় বুঝলাম, কিন্তু প্রতিদিন তো আপনি আর লাশটার এটাকে দেখতে পেতেন না। না, আমি তো প্রতিদিন রাত্রেবেলা যে আমি চেকও করি নাই, আমি যেদিন চেক করেছিলাম সেই দিনই হচ্ছে আমি আর কি এই জিনিসটা দেখতে পাই। তো আমি এই জিনিসটা যখন বলি আমার বাসায়, যেহেতু আমার বাবা মা তখন ঢাকায় থাকতো না, তো তারা তখন আর কোনো রিস্ক নেয় না, কারণ আমি বাসায় যে বেশ অসুস্থ হয়ে গিয়েছিলাম এবং আমার রেগুলার জ্বর আসতো এবং আমি ঘুমের ভেতরে দেখা গিয়েছে অনেক উল্টো পাল্টা কথা বলতাম। এই ঘটনাটাই আমি বারবার বলছি এবং ভয় পেয়ে পেয়ে আমি রাত্রে উঠে যাচ্ছি। তো আমার ভেতরে এরকম অনেক চেঞ্জ চলে আসে। তো এরপরে যেটা হয়, তারপরে হচ্ছে আমি হোস্টেল ছেড়ে দিই, বাসায় চলে আসি। আমার আব্বু আম্মু ঢাকায় চলে আসে। তো আমি যখন আমার বাসায় চলে আসি, তো আরেকদিন রাতে আমার পিপাসা লাগলো। তো আমি রুম থেকে বের হয়ে এসে পানি খাওয়ার জন্য আর কি আমি বের হলাম, ডাইনিং এ আসলাম। ডাইনিং স্পেসে আমি যখন আসলাম, আমি ফ্রিজ থেকে পানির বোতলটা বের করে যখন আমি উপর দিকে তাকালাম, আমি ঠিক ওই সময় দেখি অমন একটা লাশটা ঠিক ওইভাবেই আগের মতো শোয় এবং ওর পাশে একটা বাচ্চা কাঁদছে এবং মানে বেশ মা মা করে চিৎকার করছে সে লাশটার পাশে। আপনার বাসার মধ্যে? হ্যাঁ, আমার বাসার মধ্যে আবার এই পুরো ঘটনাটা ঘটলো। তখন পুরোপুরি একদম আমি ঠান্ডা হয়েছে এবং আমি তখনই খুব চিৎকার করি, এবং চিৎকার করার পরে আব্বু আম্মু সবাই ঘুম থেকে ওঠে, বাট তারা এরকম কিছুই বুঝতে পারে নাই। এবং তারপরে আব্বু বাড়িওয়ালার সাথেও বেশ কিছুদিন কথাবার্তা বলে যে এখানে আসলে কোনো ঘটনা হয়েছে কিনা। তো আমার সাথে যখন এমন হয়, পরে আমাকে তখন ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয় সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করবার জন্য। আচ্ছা, আপনি কি আপনার বাবার সাথে শেয়ার করেননি যে ব্যাপারটা আসলে হোস্টেল থেকে শুরু হয়েছে? হ্যাঁ, আমি আমার বাবাকে বলবার পরেই তারা ঢাকাতে শিফট হয়। আমি তখন আর কি বাসাতে আসার পরে আমার সাথে ঘটনা। তার মানে বিষয়টা হচ্ছে হোস্টেল থেকে শুরু হয়ে বাড়ি পর্যন্ত চলে আসে, আপনি শুধু দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি শুধু দেখতে পাচ্ছি। এবং মানে জিনিসটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল, মানে আমি আসলে কিভাবে বলে বোঝাবো আমি বলতে পারছি না। ঘটনাটা এখনো মনে করলে আমার অনেক ভয় করে। তো তারপরে যেটা হলো, আমি তখন ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য গেলাম এবং বেশ কিছুদিন আমার কাউন্সিলিং করা হলো বেশ কিছু ডাক্তারের সাথে। তারপরে মানে বেশ আমি একটা নর্মাল কন্ডিশনে চলে আসি, আমি আবার নর্মাল লাইফ লিড করতে থাকি। আচ্ছা, অ্যাবনর্মাল লাইফ বলতে কি বোঝাচ্ছেন? আপনি কি প্রায়ই দেখতেন? সেদিন বাসায় যেমন দেখলেন? হ্যাঁ, এবং আমি ঘুমের ভেতরেও মাঝে মাঝে এই জিনিসটা দেখে ভয় পেয়ে যেতাম যে একটা মহিলার লাশ আর একটা বাচ্চা কাঁদছে। এরকম একদিন ওয়াশরুম থেকে আমি যখন বের হই, বেডের উপরে আমি সেই জিনিসটা দেখতে পাই। হোস্টেল থেকে আসার পরে আমি কয়েকদিন জিনিসটা চেপে রাখি। আসলে সেই জিনিসটা আমার সাথে বেশ মানে রেগুলার একটা ইন্টারভেল পর হতো আমার সাথে। অ্যাবনর্মাল লাইফের কথা যেটা ভাই বললেন, যে আমি হচ্ছে খুব একদম মন মরা টাইপ হয়ে গিয়েছিলাম এবং সবসময় একটা ভয় থাকতো আমার ভেতরে। সন্ধ্যার পর থেকে কেন যেন আমার ভেতরে একটা আতঙ্ক কাজ করতো, যে না আজকে হয়তো আমি কোথাও গেলে বা আমি এখানে একা থাকলে হয়তো আমার সাথে এরকম ঘটনা ঘটতে পারে। তো ওই ডক্টরের কাছ থেকে যখন ফেরত আসে, আমি বেশ নর্মাল, বেশ স্বাভাবিক হয়ে গেছিলাম, ট্রিটমেন্টটা কাজ করেছিল। তো তারপরে আমি যখন ওখান থেকে ফেরত আসি, হঠাৎ করে আমার রুমমেট একদিন আমাকে ফোন দেয়। মানে সে জানতো যে আমার সাথে এরকম প্রবলেম হচ্ছে, সে ওই রুমটা
হোস্টেলটা চেঞ্জ করে মানে আপনি যখন হোস্টেল ছেড়ে চলে আসেন তখন মোটামুটি জেনে যায় মানুষ, একটা জানাজানি হয়ে যায় যে না এই কারণে চলে আসছি। তো সে যখন আমাকে ফোন দেয় সে তখন হোস্টেল থেকে রুমটা ছেড়ে দেয়। তো তারপরে ওই অথরিটি হোস্টেলটা যারা চালাতো তারা ওই ঘটনাটা মানে সবার কাছে হাইড করতো, তারা এই ঘটনাটা বলতো না। আমি কয়েকদিন পরে জানতে পারলাম যে আমাদের হোস্টেলটা 3 তলা ছিল, গ্রাউন্ড ফ্লোরে আমি থাকতাম। তো যখন বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশন ছিল, যে কেয়ারটেকারটা ছিল এখানে, তো সেই কেয়ারটেকার তার ফ্যামিলিকে নিয়ে ওখানে থাকতো, তার এক ওয়াইফ আর তার বাচ্চাকে নিয়ে। তো একদিন এরকম তাদের ভেতরে অনেক কলহ হয় এবং দারোয়ানটা হচ্ছে তার ওয়াইফকে মেরে ফেলে, এবং তার পরবর্তী যে হয় সে ওই তার ওয়াইফকে এরকম একটা কাফনের কাপড়ের ভেতরে পেঁচিয়ে ওইখানে রেখে সে ওখান থেকে পালিয়ে যায় এবং তার খবর আর কোনো সময় পাওয়া যায়নি। তো এরকম ঘটনা এর আগে অনেকবার ওইখানে এক্সপিরিয়েন্স অনেকেই করেছে আমার আগেও, কিন্তু তারা জিনিসটা চেপে গিয়েছে এবং পুরো হোস্টেল অথরিটিটাই জিনিসটা চেপে গিয়েছিল। আচ্ছা, আর আরেকটা ব্যাপার সেটা হয়তো যাদের সাথে ঘটেছে তারা হয়তো পুনরাবৃত্তি হয়তো বারবার হয়নি আপনার সাথে, যেমন আপনি বাসায় আসার পরও দেখতে পাচ্ছেন, বাসায় আসার পরও আমার সাথে জিনিস, যদিও আমি জানি না আপনি খোঁজ নিয়েছিলেন কিনা যার কারোর সাথে এরকম হয়েছে কিনা। হ্যাঁ, আমার রুমমেট, আমি যেটা বলতে যাচ্ছিলাম ভাই, আমার রুমমেট আমাকে ফোন দিয়েছিল, ও সেই রুমমেট আমাকে আবার বললো যে ও ওখান থেকে চলে আসে, পরে জানতে পারে যে এরকম ঘটনা। আমি আসার পরে 1 মাস পরে আবার এরকম ঘটনা ওই রুমে যে থাকে সেও এরকম এক্সপিরিয়েন্স করে এবং সে ওখান থেকে অসুস্থ হয়ে চলে আসে। তো তারপরে ভাইয়া আমার সাথে আল্লাহর রহমতে আস্তে আস্তে জিনিসটা স্বাভাবিক হয়ে যায়। তারপরে আমি হচ্ছে মাঝে মাঝে, এখনো অতটাও রেগুলার না, তারপরেও মাঝে মাঝে আমার ঘটনাটা ভাসে চোখের সামনে। এইটা আমার লাইফে অনেক চেঞ্জ এনে দিয়েছিল এবং তারপরে দেখা গেছে আমি বেশ হরর মুভি একা একা দেখতে পারতাম, বই পড়া বা কাউকে গল্প শোনানো, ভয়ের গল্প, এগুলো আমি করতাম। কিন্তু ওই ঘটনাটা আমার সাথে হওয়ার পর আমি একেবারে এই জিনিসগুলো থেকে আমার যে একটা সাহস, যেটা সে সাহসটা আমার আর ছিল না। তারপরে আর কি আমি রেগুলার লাইফে ফিরে আসি, কিন্তু এই যে হরর রিলেটেড এই ভৌতিক বিষয়গুলোর সাথে আমি একেবারেই পরে নিজেকে সম্পৃক্ত করতে পারি না। আমি বেশ খানিকটা ভালোই একটা চেঞ্জ আমার লাইফে চলে আসে। আচ্ছা, তো এইভাবেই আর কি, মানে তো এখন হচ্ছে ওই সমস্যা মোটামুটি সমাধান হয়ে গেছে? হ্যাঁ, আল্লাহর রহমতে সেই সমস্যাটা এখন হচ্ছে না, সমস্যার সমাধান হয়েছে আর কি। আচ্ছা, তো এই ছিল আপনার ঘটনা? হ্যাঁ, এটাই আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের ডর টিমের সাথে আসার জন্য। আপনারা শুনছেন ডর। আসলে আজকের ডরটা অনেক বেশি স্পেশাল, কারণ 100তম পর্ব চলছে। আর আরো একটি ঘটনা শুনবো আমরা, চলে যাচ্ছি আরো একটি ঘটনাতে। সো আমরা ঘটনা শোনা হয়ে গেছে, এবার আমরা পরবর্তী ঘটনার দিকে, অর্থাৎ পরবর্তীতে যিনি আছেন তার এক্সপেরিয়েন্স আমরা শুনতে চাই। সো প্রথমে একটু পরিচয়টা জানি, আপনার কি করেন, কোথায় থাকেন? জি, আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাস্ট সেমিস্টারে। ওকে, এবার আমরা ঘটনার দিকে যাই। কি ধরনের ঘটনা আপনি শেয়ার করতে চান আমাদের সাথে? এটা ছিল উত্তরাতে, উত্তরা আজিমপুর। সেখানে আর কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, লাইক একটা মানুষ মারা গেছে। তো উনি কিভাবে মারা গেল, এটা একটু ব্যাপারটা একটু অন্যরকম। তো ওই ব্যাপারটা নিয়ে আর কি কথা বলতে চাচ্ছিলাম। মানে ওনার যে মৃত্যুটা, এটা একটু অ্যাবনর্মাল। হ্যাঁ, লাইক আচ্ছা, তাহলে আমি ব্যাপারটা শুরু থেকে বলি। প্লিজ, আমরা শুরু থেকেই শুনতে চাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এটা হলো 2009 সেপ্টেম্বর 17। আমার আম্মু মারা গিয়েছিল। আমাদের একটা পারিবারিক কবরস্থান আছে সেখানে, তো সেখানে কবর দেওয়া হয়েছে এবং তার কিছুদিন পরেই আর কি আমার মামা, ওখানে কাজ করতে একটা লোক ছিল, জমির আলী বলে নাম, তাকে বলছে যে আমাদের ওই পারিবারিক কবরস্থানটা গাছপালা যা আছে সেটা পরিষ্কার করার জন্য এবং সেখানে লেবু গাছ এরকম চারা রোপণ করার জন্য, যেন ওই জায়গাটা একটু ভালো গন্ধ বা এরকম কারণে। তো যাকে কাজটা দেওয়া হয়েছিল সে জমির আলী, সে মোটামুটি এখানে গাছ কাটার পরে এখানে একটা গাছ ছিল যেটা হলো অনেক বছর পুরাতন, যেমন আমার নানার সময় যে অবস্থা, যে আকৃতি ছিল সেটা কোনো চেঞ্জ নাই, এরকম মানে পুরাতন অনেক। তো সেই গাছটা যখন কাটতে গেছে তখন কিছু বাধা পাইছে সে। যেমন প্রথম দিন যখন কাটতে গেছে সে ধাক্কা খাইছে। আগে বলিনি যে জমির লোকটা তার ক্যারেক্টারিস্টিক দিক দিয়ে একটু মানে রকচড়া টাইপ, মানে যেটা করবে তো করবেই এরকম। তো সে প্রথম দিন কাটতে যায় যখন, তখন ধাক্কা খাইছে। ধাক্কা খেয়েছে? হ্যাঁ, বলতে কুড়াল দিয়ে কোপ দিতে গেছে, সে একটা বাধা পেয়ে পড়ে গেছে বা এরকম ধাক্কা খাইছে। তারপরে সে আবার ট্রাই করছে, এরকম 2-3 বার ট্রাই করার পরে গাছ থেকে সামহাও একটা ডাল এসে তার কপালের এখানে লাগে এবং তার কপালটা ফেটে যায়। সে ওই দিন আর গাছটা কাটে না, চলে যায়। দ্বিতীয় দিন যখন এরকম ট্রাই করতে আসে, একটা সাপ তাকে দৌড়ানি দেয় গাছের পিছন থেকে, বা ওখান থেকে একটা সাপ বের হয়ে তাকে দৌড়ানি দেয়। সে ওই দিনও কাটতে পারে না গাছটা। তারপরের দিন সে জিদ করে যখন গাছটা কাটার পর সে একটা খারাপ কাজ করে, যেটা যে সেই গাছটার গোড়ায় সে প্রস্রাব করে দেয়।
বাসায় যাওয়ার পর সে ওই দিন অসুস্থ হয়ে যায়। তো ডাক্তার, ওঝা এর সব কিছু দেখানো হয়েছে। তো লাস্টে যেটা ধরা পড়ছে সেটা হলো যে একটা ওঝা আসছিল, সে কবিরাজ, তিনি কাঁসার থালা, বড় টাইপের একটা কাঁসার থালা, যেটাতে মানুষ খায় নর্মালি, বড় কাঁসার থালা যেটা আগের দিনে ব্যবহার করা হতো। হ্যাঁ, তো ওই কাঁসার থালায় পানি রেখে জমির আলী উনাকে ওই থালার সামনে দাঁড়া করানো হয়। তো নর্মালি তার প্রতিচ্ছবিটা সেখানে দেখা যাবে, আমরা যেটা জানি। তো প্রথম দিন দেখা যায়, তবে তার শরীরে যে অংশটা দেখা যাওয়ার কথা কিছু অংশ দেখা যাচ্ছে না। দ্বিতীয় দিন যখন আবার তাকে সামনাসামনি আনা হয়, তার শরীরে প্রায় অর্ধেক অংশ দেখা যাচ্ছিল না, শুধু উপরের অংশটা দেখা যাচ্ছে। এবং এর মাঝখানে যেটা হয় কাহিনী, সেটা হলো তার একটা মেয়ে ছিল, পাশে ছিল, সে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। সাথে সাথে জ্ঞানটা ফিরে আসার পর তার গলাটা একটু গম্ভীর, সে কিছু কথা বলে যেগুলা কিনা একটা মানুষের জানা, মানে নর্মালি জানবে না। যেমন একটা জিনিস আমি বুঝিনি আসলে, যে কাঁসার থালায় বলছেন যে প্রথমে অর্ধেক দেখা যাচ্ছে না, তারপর আরো অর্ধেক দেখা যাচ্ছে না, এটা কি দেখা যাচ্ছে না আমি বুঝতে পারছি। তার শরীরের অংশ যেটা দেখা, নর্মালি আপনি দাঁড়ালে আপনার শরীরটা দেখা যাবে, কিন্তু প্রথম দিন কিছু অংশ দেখা যাচ্ছে না, তারপরের দিন অর্ধেক অংশ দেখা যাচ্ছে না, এরকম। তার আস্তে আস্তে শরীরটা নিচে ধরেন আমি যদি কাঁসার থালে পানি রেখে আমি যদি আমার পুরো মানে আমার প্রতিচ্ছবিটা যদি পানি দিয়ে দেখতে চাই, আমি যদি দূরে সরে থাকি হয়তো আমার অল্প একটু দেখা যাবে। না, চেষ্টা করেও দেখা যাচ্ছিল না। আচ্ছা আচ্ছা। তো তার মেয়ে যখন হঠাৎ করে জ্ঞান আসছে, তো সে উনার মেয়ে গম্ভীর গলা খুবই, এবং সে বলতে লাগলো কিছু জিনিস, যেমন তার আগে কিছু কাজ করছে যেগুলো ঠিক হয় নাই। আমি উদাহরণস্বরূপ একটা কথা বলি, যে আমার ভাইয়া ছিল, উনি ছোট থেকে একটা ছাগল পালতো, খুবই পোষ মানা। ছাগলটা এরকম ছিল যে কালু বলে ডাক দিলে দৌড়ায় আসতো। সে ওই ছাগলটাকে যে জবাই করে খাইছে চুরি করে, সেই জিনিসটা পর্যন্ত ওর মেয়ে বলতেছে, যেটা একটা মানুষ জানার কথা না। মানে আসলে কেউ জানে না যারা ঘটনাটা ঘটেছে তারা ছাড়া। হ্যাঁ, এরকম কিছু খারাপ কাজ যেগুলো করছে, অনেক কথাই বলছে। বলার পর শেষে যে কথাগুলো ছিল, যে গাছটা সে কাটছে ওই গাছ সম্পর্কে ছিল, যে তুই কেন আমাদের এই বাসস্থানে, যেটা আমরা থাকি, আমাদের ঘর এত যুগ যুগ ধরে আসছি থাকতেছি, আমি তোরা বাধা দেওয়া সত্ত্বেও কেন কাটছে। এবং বলতেছিল যে এই গাছটা কাটছে, ঠিক আছে, এটা ওদের বাসস্থান, যেটা ও অসম্মান করছে, যে সেখানে প্রস্তাব করছে, এটা একটা অবভিয়াসলি সেটা একটা তাদের জন্য একটা খারাপ জিনিসটা। তাকে বলতেছে যে সাপ হয়ে দৌড়ানি দিছে, বাধা দিছে, বিভিন্নভাবে তাকে বাধা দিছে, কিন্তু সে মানে নাই, সে করছে এই কাজটা। তারপরেও এরকম করার কারণে জাস্ট এই কথাগুলো বলে সে আবার অজ্ঞান হয়ে গেছে। এবং 2-1 দিন পরে আস্তে আস্তে তার শরীর দেখা যায় না। ওঝার ভাষায় যেটা বলছে যে তার শরীর খেয়ে ফেলছে কিছু একটা। মানে শরীর খেয়ে ফেলছে, ভিতর থেকে খেয়ে ফেলছে তার শরীরের। কি দেখা যায় না, মানে যেটা আছে জাস্ট আমরা দেখতে পারি দৃশ্যমান, তার শরীরটা দেখতেছি, কিন্তু ভিতর থেকে আসলে কিছুই নেই, তাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলছে কিছু একটা। আচ্ছা, হয়তোবা আমরা বুঝবো না ব্যাপারটা, তারা যেভাবে বুঝছে। তার কিছুদিন পরে সে মারা যায়। এর মাঝখানে যেটা হয়েছিল সেটা হলো, আমার যে মামা ওনাকে বলছিল গাছগুলো কাটতে, তো একদিন আমার ওই মামার এর মাঝখানেই সে ঘুমাচ্ছিল, হঠাৎ করে তার ডান পাশে গালের উপরে একটা আঘাত পাইছে ঘুমের সময়, এবং সে বিছনা থেকে পড়ে যায়। সকালবেলা দেখা গেছে যে তার গালের উপর সাইড থেকে প্রায় 5 আঙ্গুলের বিশাল বড় একটা দাগ কালো হয়ে ফুলে গেছে, কেউ মেরেছে এরকম কিছু। এবং সে এই অসুস্থ হয়ে যায়, এবং উনি প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ আমাদের এলাকাতে ছিল না। উনি ওখান থেকে সরে যায় ভয়ে। মানে যিনি অর্ডার দিয়েছিল? হ্যাঁ, যিনি অর্ডার দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। তারপরে তো ওই লোকটা মারা যায়। এবং আচ্ছা, আমি একটা না সম্পর্ক খুঁজে পাচ্ছি না, মানে যেটা হচ্ছে কাঁসার থালে আপনি বললেন যে 3 দিনে মানে আস্তে আস্তে ওনাকে দেখা যাচ্ছে না, হ্যাঁ। তো এটার সাথে মানে সম্পর্কটা কি, ওনার মৃত্যুর সম্পর্কটা কি কোনো কিছু? তিনি অ্যাকচুয়ালি অসুস্থ হয়ে গেছে, এবং আমরা তো দেখতেছি সে অসুস্থ, যে অসুখটা কেউ ধরতে পারে না ওইভাবে, কিন্তু ওঝার ভাষায় সে বলছে যে কিছু একটা তাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খেয়ে ফেলছে। এই জন্যই কি হচ্ছে তার ওই যে কাঁসার থালায় প্রতিচ্ছবিটা মানে আস্তে আস্তে কমে যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন অংশ দেখা যাচ্ছিল না। যেমন আমার একটা আত্মীয় আছে, রিলেটিভ,
সে এরকমই একটা জিনিসের শিকার হয়েছে। সেটা কি বলতে পারি? হ্যাঁ প্লিজ, আমরা শুনি। তো আমাদের ওখানে একটা খুবই পুরাতন একটা তেঁতুল গাছ ছিল। তো অনেকের কাছ থেকে শুনছে ওই তেঁতুল গাছটা ভালো না, অনেকের সাথে অনেক কিছু খারাপ হয়েছে ওই তেঁতুল গাছের ওখানে। যে এরকম কথা রটার পরে সেই তেঁতুল গাছের পাশে একটা মেস ছিল। মেস বলতে যে ব্যাচেলর পার্সনরা থাকে যেখানে একসাথে, ওইরকম। তো মামা মোটামুটি ভাবে এই কারণে রাইগা যে ওই গাছটা কেটে ফেলে, ওই তেঁতুল গাছটা। হ্যাঁ, ধরেন যে সে সন্ধ্যার সময় কাটছে, রাতের মধ্যে অসুস্থ হয়ে সে প্যারালাইজড হয়ে যায় এবং উনি কিছুদিন লাইফ সাপোর্টে ছিল। আমি শুধু দেখছি যে ওনার চোখ দিয়ে পানি পড়তেছে, উনি কষ্টে আছে, কোনো কথা বলতে পারতে পারেনি সে। আস্তে আস্তে তারপর সে মারা গেছে আমার মামাটা। মানে এটা কি ওই গাছটাই ছিল নাকি? না না, এটা আরেকটা। আচ্ছা, ওই গাছের বর্তমানে কি আছে ওই গাছটা? না না, কেটে ফেলা হয়েছে। তো তাদের কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি যারা ফাইনালি না? যেরকম প্রথম যেটা বললাম, সেখানে যে জমির আলী যে কাটছে সে তো মারা গেছে। আমার মামা তেঁতুল গাছটা যে কাটছে সেও প্যারালাইজড হয়ে মারা গেছে। তো একটা জিনিস মোটামুটি এই ব্যাপারগুলো থেকে ক্লিয়ার যে কিছু জিনিস থাকে কোন জায়গায় যেগুলা আমরা হয়তো বা জানি না, না জেনে দেখা গেছে একটা কিছু মনে করি যে এটা কিছুই হবে না। ডেফিনেটলি এরকম অনেক জিনিস আছে যেগুলো আসলে আমাদের সাধারণভাবে হয়তো বোঝা সম্ভব না। মানে আমরা আগেও বলেছি এই কথাগুলো যে প্যারালালি দুইটো ওয়ার্ল্ড চলছে। মানে একটা মানে হচ্ছে মানুষ, আমরা যেটা বুঝতে পারছি অনেক সময় আমরা পশু পাখির মধ্যে বিভিন্ন ধরনের সেন্স দেখতে পাই, আসলে পশু পাখি বুঝতে পারে। এরকম অনেক ঘটনা আছে, কিছু কিছু ঘটনা আমি নিজেও জানি যে মৃত্যুর আগে ওনারা বাড়ির আশেপাশের বিভিন্ন পশু পাখির মধ্যে বিভিন্ন অ্যাবনর্মাল বা কোনো কিছু দেখতে পেয়েছে, যে মানে যেটাকে কাউন্ট করা হয় একটা সিমটম হিসেবে যে কোনো কিছু একটা অশুভ কিছু হচ্ছে। আমার জানা মতে বোবা প্রাণীরা একটু আগেই বুঝতে পারে যে কোনো সৃষ্টিকর্তা এই প্রাণীদেরকে এভাবেই হয়তো তৈরি করেছে যে সেন্সটা আমাদের মাঝে নাই। ওকে, এই ছিল আপনার ঘটনা। এবং একটা অদ্ভুত বিষয় ঘটেছে কি, যেটা হচ্ছে যে আমরা সবসময় যেটা করি যে আমরা ঘটনায় এত তাড়াতাড়ি ঢুকতে গিয়েছি যে ভালো করে আপনার নামটাও জানা হয়নি। সো আপনার নামটা একটু আমি যদি এখন জানি। আমার নাম মোহাম্মদ সালেহিন ফয়সাল। ওকে, সালেহিন ভাই, অনেক ধন্যবাদ আপনাকে যে আপনার এই ঘটনাটা আমাদের জার্নিতে এসে শেয়ার করার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। ডরের জার্নি চলছে এবং সেই জার্নিতে আজকে আমরা অনেকের অনেক ধরনের ঘটনা শুনতে পাচ্ছি এবং ডরও অনেকটা পথ পাড়ি দিয়ে ডরের জার্নি আজকে 100তম পর্বে পৌঁছেছে। এবং 100তম পর্বে পৌঁছে আমরা জানি না যে কতটুকু আপনাদেরকে এই এক্সপিরিয়েন্স গুলোকে শোনাতে পেরেছি। আমাদের ডেফিনেটলি অনেক ধরনের অনেক ভুল ত্রুটিও রয়েছে, আমরা সব সময় চেষ্টা করি যে সেগুলোকে ওভারকাম করার জন্য এবং আপনাদের সহযোগিতাও রয়েছে। আমরা আই হোপ যে আপনাদের সহযোগিতা যদি অব্যাহত থাকে তাহলে আমরা আরো ওভারকাম করতে পারবো। এবার পরবর্তী অতিথির কাছে আমরা যাই এবং তার ঘটনা আমরা শুনতে চাই। একটু প্রথমে পরিচয়টা জানি, আপনার নাম কি এবং কই থাকেন, কি করেন? আমার নাম সোহেল, আমার বাড়ি চাঁদপুরে, আমি ওমানে থাকি। ওমানে থাকেন? জি। সো এখন কি ছুটিতে বাংলাদেশে আসছে? সো ওমানে থেকে আপনি ডরের সাথে কিভাবে পরিচিত? আমি হ্যালো 8920 ডর জেভিএসবি আমার প্রিয় অনুষ্ঠান। কিভাবে শুনে? আমি ওখানে ডাউনলোড করে শুনি, আমার প্রতিটা এপিসোড ডাউনলোড করা আছে আমার ল্যাপটপে। ওকে, মানে আজকে 100তম এপিসোডে সত্যি সত্যি বলছি যে আপনাকে পেয়ে আমরা খুব লাকি, যে যারা দেশের বাইরে থেকে মানে আমাদের প্রোগ্রামগুলো ডাউনলোড করে কষ্ট করে শুনছে, অনেক অনেক ধন্যবাদ। আমি আগেও বলেছি যে দেশের বাইরে বিশেষ করে মিডল ইস্টে অনেক অনেক শ্রোতা রয়েছে ডরের, যারা আমাকে অনেক সময় ফেসবুকে লিখে পাঠায় যে তাদের অনেক অনেক ঘটনা রয়েছে, কিভাবে শেয়ার করতে চায়। আমি প্রায় বলি যে আপনারা যখনই দেশে আসবেন যোগাযোগ করবেন। যেমন সোহেল ভাই দেশে এসেছে, যোগাযোগ করেছে এবং ডরের জার্নিতে উনি চলে এসেছে এবং 100তম এপিসোডের জার্নিতে উনি চলে এসেছেন। তো সোহেল ভাই, আমরা ঘটনার দিকে চলে যাই। ঘটনা কোনটা শেয়ার করবেন? আপনার ঘটনা আমি যতটুকু জানি ওমানে খুব সম্ভবত কোন একটা এক্সপেরিয়েন্স আছে। ওমানে একটা এক্সপেরিয়েন্স আছে, বাংলাদেশে বহু আছে, তবে আমরা ওমানের ঘটনাটা শুনতে চাই এখন। ওমানে আমার কোম্পানিতে যাই 2014 প্রথমে। তো 2015তে আমার কোম্পানি একটা সাপ্লাইতে দিল আরেকটা কোম্পানিতে। তো ওখানে যাওয়ার পরে শুনতে পেলাম ওমানের কোথায়
কোথায় কাজ? এটা ওমানের সুর। আচ্ছা, কোম্পানিটার নাম আমি বলতে চাচ্ছি না। শিওর, আমরাও কোম্পানিটার নাম নিচ্ছি। ওখানে আমাদের যে ক্যাম্পটা ছিল এটা মেইন রোড থেকে প্রায় 30-40 গজ ভিতরে, যেখানে কোনো লোকালয় নেই, শুধু ওই পানির একটা মরুভূমির ভিতরে যেটা হোক একটা কাজ ওখানে চলতেছিল। ড্যাম বলে ওটাকে, কাজটা ড্যাম মানে বাঁধ তৈরি করা হচ্ছে। তো ওই ক্যাম্পটা করা হয়েছিল পাহাড়ের উপরে, আর আমাদের যে মেটেরিয়ালস রাখার স্টোর বা মেটেরিয়ালস রাখে এটা পাহাড়ের নিচে। তো আমাদের 3টা গেট, একটা হলো ক্যাম্পের মেইন গেট, একটা হলো ঢোকার মেইন গেট, আরেকটা গেটের ও স্টোরের গেট, যেটাকে পুরো ক্যাম্পটা তো তাহলে হচ্ছে পুরো মরুভূমির মধ্যে। জি জি। তো ওখানে পারিবারিক কলহের ধরে আমি যাওয়ার 1 মাস আগেই ইন্ডিয়ান একটা সর্দার, যাদের ওই যে দাড়ি চুল এগুলা ওরা পালায়, যাদের বলে, ওখানে সুইসাইড করে ফাঁসি দেয় ওই স্টোরের ওখানে। তো এটা শোনার পর আমি ওখান দিয়ে চলাফেরা করি, তবে একটু মনে ভয় নিয়ে করি না, কিন্তু অনেকেই অনেক কথা বলতেছে যে আমাদের সাথে এরকম করে এরকম করে, আমি এটাকে কোনো একটা গুরুত্ব দিইনি। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর শুনছেন আপনি, আরজে কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবিসি রেডিওতে। 100তম পর্বে আমাদের সঙ্গে আছে ফয়সাল, নাফিজ, সালেহীন, সোহেল এবং চয়ন। অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত। সাউন্ডে রয়েছে লোবান। আমি আরজে কিপ্রিয়া আপনার সাথেই আছি। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। রাত গভীর থেকে গভীর হচ্ছে। ছোট্ট একটা বিরতির পর গল্পের আরো গভীরে আমরা প্রবেশ করব। ফিরছি ঠিক রাত 1টায়। ডর। কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর শুনছেন আপনি, সঙ্গে আছি আমি আরজে কিপ্রিয়া। অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত এবং সাউন্ডে রয়েছে লোবান। ডরের 100তম পর্বটি ধারণ করা হয়েছে ঢাকার ধানমন্ডি এরিয়ার কোন একটি বিশেষ হন্টের জায়গায়। প্রিয় শ্রোতা, 100তম পর্বে আমাদের সঙ্গে আছে ফয়সাল, নাফিজ, সালেহীন, সোহেল এবং চয়ন। রাত 1টা, গভীর রাত, শুনশান নীরবতা। কানে হেডফোন লাগিয়ে ডর শুনছেন আপনি, আরজে কিপ্রিয়ার ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শুনশান এই নীরবতায় ডরকে আরো একটু আপন করে পেতে, আরো একটু কাছাকাছি অনুভব করে পেতে 3টি জিনিস মাথায় রাখুন। একলা ঘর, ঘুটঘুটে অন্ধকার, চারপাশে খুব কাছাকাছি কেউ নেই কোথাও। জানালাটা হালকা করে খোলা রাখুন। নিশ্চুপ, একেবারে নিস্তব্ধ, এরকম একটি অবস্থায় রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। তারপর শুনতে থাকুন ডর। দেখুন ডর মানে আমরা যে বলি ভয়, সেটা পান কিনা। ফিরছে আবারও মূল গল্পে। ডর। কোথায় কাজ? এটা ওমানের সুর। আচ্ছা, কোম্পানিটার নাম আমি বলতে চাচ্ছি না। শিওর, আমরাও কোম্পানিটার নাম নিচ্ছি। ওখানে আমাদের যে ক্যাম্পটা ছিল এটা মেইন রোড থেকে প্রায় 30-40 গজ ভিতরে। পারিবারিক কলহের ধরে আমি যাওয়ার 1 মাস আগেই ইন্ডিয়ান একটা সর্দার, যাদের ওই যে দাড়ি চুল এগুলা ওরা পালায়, যাদের বলে, ওখানে সুইসাইড করে ফাঁসি দেয় ওই স্টোরের ওখানে। তো এটা শোনার পর আমি ওখান দিয়ে চলাফেরা করি, তবে একটু মনে ভয় নিয়ে করি না, কিন্তু অনেকেই অনেক কথা বলতেছে যে আমাদের সাথে এরকম করে এরকম করে, আমি এটাকে কোনো একটা গুরুত্ব দিইনি। আচ্ছা। তো হঠাৎ একদিন আমার ফোরম্যানকে বললাম যে ওস্তাদ আপনি বলেন তো এটার রহস্যটা কি। বললো যে এখানে কেন তোমাকে বাধা দেওয়া হয়, তুমি রাত্র 11টা-12টা বাজে আসো যাও, এটা করো না। আপনাকে বাধা দেওয়া হয় বলতে? আমাকে বললো যে তুমি যে টাইমে চলাফেরা করো এখানে, এই টাইমে এখানে আমি ক্যাম্প থেকে একটু বাইরে যাই। আচ্ছা। বাইরে যাওয়ার উদ্দেশ্য হলো আমার একটা বিষয় নিয়ে, যাই হোক ওটা নিয়ে আমার একটু যাওয়া আসা করতে হয়, আমার এক ভাইয়ের বিষয়টা নিয়ে। আচ্ছা। তো আমি তো নতুন গেছি ওখানে, বুঝতে পারিনি। তো
উনি ঘটনাটা এভাবেই বললো, ওনার সাথে নাকি একদিন উনি আসতে চেয়েছিল মানে নিচে স্টোরের দিকে, দেখলো যে জায়গায় ও ফাঁসি দিছে ওখানে নাকি কি খুঁজতেছে ওই সর্দার, মানে যে ফাঁসি দিয়েছে উনি দেখতে পাচ্ছে ও নাকি কি খুঁজতেছে, যে কিছু হারাইলে যে খোঁজে এরকম খুঁজতেছে। তো উনি তো সর্দারকে চিনে, উনি চিনে আর নিচে আসে নাই, এটা গিয়ে উপরে বললো এই ঘটনা এখানে হইতেছে। ওখানে কি আর কোন এরকম সর্দার কাজ করতো? না না, পরে আমি যাওয়ার পরে আসছে কয়েকটা সর্দার আসছে, কিন্তু ও ছিল প্রথম পুরানো কোম্পানির। আচ্ছা আচ্ছা, তো যাই হোক আমি থাকার পরে যে ঘটনাটা ঘটলো, ওখানে ওমানি সিকিউরিটি ছাড়া ওখানে সিকিউরিটি হয় না। তো আমাদের স্টোরে একটা সিকিউরিটি ছিল, হঠাৎ একদিন রাত্রে আমি এক চিল্লানির শব্দ শোনা গেল আর কি নিচে। তো আমরা আসলাম, ক্যাম্প থেকে অনেক মানুষ আসলাম নিচে, আসার পরে দেখলাম যে ওমানি সিকিউরিটি গার্ড অজ্ঞান অবস্থায় পড়ে আছে আর কি রুমের ভিতরে। ওদের জন্য একটা এসি করা ছোট্ট একটা রুম বানানো হয়, ওরা ওখানেই থাকে। রুমের ভেতরে চিৎকার করে পড়ে আছে? হ্যাঁ। তো ওনাকে কোম্পানির পক্ষ থেকে গাড়ি দিয়ে হসপিটাল নেওয়া হলো। আর কোন অন্যান্য সিকিউরিটিরা ছিল না? ছিল, একজন ছিল মেইন গেটে, সে একটু দূরে, আরেকজন ছিল ক্যাম্পের গেটে, সেটা তো পাহাড়ের উপরে। রুমে উনি একাই ছিল? রুমে উনি একাই ছিল, আর ও স্টোরের এরিয়াটা অনেক বড়। তো ওখানে আমরা গেলাম, ওনাকে হসপিটাল পাঠানো হইলো। পাঠানোর পর উনি 3 দিন পর্যন্ত কোনো হোশ নেই ওনার, মানে উনি কিছু বলতে পারতেছে না বা সুস্থ হইতেছে না। তো 3 দিন পরে যখন উনি সুস্থ হইলো, ওনার কিছু বেডিং পত্র ওখানে ছিল। তো উনি আসছে, অফিসে আসে, ওনার স্যালারি, ওনার বেডিং পত্র নিয়ে চলে যাবে। উনি বললো যে আমি এখানে চাকরি করবো না। তো ওনাকে প্রশ্ন করলো কেন করবেন না, কি আসে বিষয়। তো ও বলার পরে বললো কাহিনীটা এভাবে বললো, যেটা বললো যে আমি যখন ভাত খেতেছিলাম তখন হঠাৎ আমার দরজাতে নক করলো। আচ্ছা। নক করার পরে ও দরজা খোলার পরে দেখলো যে ওই সর্দারই গলায় রশি অবস্থায়, জিভটা বাইর করা অবস্থা, ওর কাছ থেকে ভাত চাইতেছে। ও মাই গড। হ্যাঁ, এই দেখেই ও চিৎকার করে অজ্ঞান দিছে। অজ্ঞান করার পরে ওর আর কিছু মনে নেই, এই জন্য ও এটা করলো। বললো যে ঠিক আছে আমরা সিকিউরিটি 2 জন দিই, তুমি থাকো, যেহেতু তুমি পুরানা। বললো যে না, আমাকে যতই সিকিউরিটি দেন আমি আর এখানে চাকরি করবো না। সে চাকরি ছেড়ে চলে যায়। তারপরে এর জন্য 2 জন সিকিউরিটি ওখানে দেওয়া হয়েছে। ওই 2 জনে ওই একই অবস্থায় দেখে যে ওখানে কি যেন খুঁজতেছে, ও বাইরে হইয়া দেখে যে খুঁজতেছে, পরে দেখে নাই। ওই মানে সর্দারকে ওই চলাফেরা করতে দেখে আশেপাশে। তো ওই 2 জনে চলে গেছে। তারপর কোম্পানির পক্ষ থেকে ওই এরিয়াটাতে বেশি লাইটিং এর ব্যবস্থা করলো। ও যে জায়গায় পাশে দিছে ওই স্থানটাতে ব্যারিকেড করা, ওখানে হ্যালোজেন 2টা লাইট লাগাইছে। তারপরে পুরো এরিয়াটাই লাইটিং এর ব্যবস্থা করছে। তো এই ভয়ে আর ওখান থেকে 10টার পরে কেউ ওখান দিয়ে চলাফেরা করে না, ক্যাম্পের গেটই বন্ধ করে দেওয়া হয়। আপনারা কেউ কখনো কি দেখেছেন? না, আমি তো সর্দারকে চিনি না, হয়তো রাত্রে চলাফেরা। আপনি যাওয়ার আগে? আমি যাওয়ার 1 মাস আগে সুইসাইড করেছে এবং তার লাস্টও দেশে পাঠানো হয়েছে। আচ্ছা। তো সুইসাইড করার সময় হচ্ছে একটা চিঠি লেগে গেছিল যে কেউ দায়ী না, এই জন্য তার লাস্টে বেশি সময় নেই দেশে পাঠিয়ে দিচ্ছে। তো ফাইনালি যখন ওই জায়গাটাকে বেড়া দিয়ে আটকে দেওয়া হয় এবং হ্যালোজেন বাল্ব ওই জায়গাটাতে যেখানে সুইসাইড করেছিল ওইখানে দেওয়া হয়, তো এরপরে কি আর কখনো এরকম সর্দারকে দেখেছে? হ্যাঁ, এরপরে দেখেছিল আমাদের ফোরম্যান। আচ্ছা। ও নাকি টয়লেট করার জন্য বাইরে আসছে, কিন্তু ওই ব্যারিকেড তো করছি, তারপরে সে ক্যাম্পের ভিতরেও দেখছে আমার ওনাকে নাকি দূর থেকে সালাম যে অবস্থায় দেয় আর কি ওদের, ওভাবে ওনাকে সালাম করছে। আর ওনাকে বললাম যে আপনার সাথে এত দেখা করে কেন? ফোরম্যানকে বললো ও আমাকে খুব সম্মান করতো, একটা মুরব্বী মানুষ। বললো আমাকে খুব সম্মান করতো, থাকা বলছে ভালো ছিল, আমাকে সম্মান করতো, হয়তো এই জন্য আমার সাথে বেশি দেখা হয়, কিন্তু এমনি কাউকে কোনো ক্ষতি করে নাই, ওই শুধু সিকিউরিটির একটু ক্ষতি হয়েছে আর কি। বর্তমানে কি অবস্থা? বর্তমানে কাজটা প্রায় শেষ পর্যায়ে ওখানে। আর কি এই ধরনের কোনো ভয় টয় পাচ্ছি না? এখানে এখন আলোর ব্যবস্থা করা, তার নিচটা এরকম হয় না, উপরে তেমন একটা হয় না, সবাই একটু সাবধানতা অবলম্বন করে। ওকে, মানে হয় না, এবার চিন্তা করে দেখুন যে আসলে মানে একটা কনস্ট্রাকশন এরিয়া এরকম ব্যবস্থা করা হচ্ছে শুধুমাত্র এই ধরনের ভয়ের কারণে, যেটা আপনার আমার কাছে অনেক সময় কোন সেফ জোনে থেকে সেটা ভাবাটা একটু অন্যরকম মনে হয়, কিন্তু ঘটে আসলে। আমরা কিছুদিন আগে একটা ঘটনা শুনেছিলাম, আরো একজন ভদ্রলোক ডরের একটা জার্নিতে এসেছিল এবং উনি ওমানেরই একটা ঘটনা বলেছিল যে কোন একটা বিল্ডিং এর কাজ ওনারা কনস্ট্রাকশনের কাজ করতে পারছিল না, পরবর্তীতে বাংলাদেশ থেকে কোন একজন হুজুর খুব বড় মাপের
টাইপের হুজুর গিয়েছে, তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন। আসলে আমিও ভাবছিলাম যে আরব কান্ট্রিতে এই ধরনের কোনো কিছু হয় না, এই জন্য আমি রাত্রে ওই জায়গা থেকে কিন্তু আসতে হলে অনেকটা মরুভূমি পাড়ি দিতে হয়, যেখানে দিনের বেলা গাড়ি পাওয়া যায়, যে কোনো গাড়ি হাত ইশারা করলে উঠে নিয়ে যাবে, আপনাকে অসুবিধা নেই। কিন্তু রাত্রে 10টার পরে আর ওখানে কেউ আসা যাওয়া করে না। তো আমি না জেনেই কিন্তু অনেক চলাফেরা করছি এবং আমি কিছুটা মানে অনুভব করছি যে এখানে ডর ডর লাগতেছে, ভয় ভয় লাগতেছে এরকম। তবে এই ঘটনার পরে আমি আর ওখানে 10টার পরে বাইরে হইনি। ওকে, সো কি বলবো যে আসলে কিছু বলার নেই। এই ধরনের ঘটনাগুলো বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণটাই আপনার নিজের উপর ব্যক্তিগত ব্যাপার। শুধু আমরা যতটুকু করার আছে আমরা শুধু এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করি, আপনাদের সামনে তুলে ধরি। তার পরবর্তীতে কতটুকু বিশ্বাস করবেন সেটা সম্পূর্ণই আপনারা জানেন। এবং এর আগেও আমরা বলেছি যে হয় বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের এই ধরনের আত্মার কথা যদি আমরা বলতে যাই তাহলে এটা নিয়ে অনেক ধরনের ডিবেট রয়েছে। আমরা সেই ডিবেটের দিকে যাব না, এই কথাটা আমি এর আগে অনেকবার বলেছি। মৃত্যুর পর এরকম আমরা শুনেছি যে আজকে যেমন একটা ঘটনা প্রথম দিকে শুনলাম যে সুইসাইডের পর ওখানে কিন্তু সেটার উপস্থিতি টের পাওয়া গেছে। সো আরো একটা ঘটনা শুনলাম যে সুইসাইডের পর উপস্থিতি টের পাওয়া গেছে। তো আমরা জানি না যে আসলে কতটুকু সত্যতা রয়েছে, আসলেই আদৌ চাই কিনা। সো অনেক ধন্যবাদ আপনাকে, ডরের 100তম জার্নিতে এসে আপনি আপনার ঘটনাটা শেয়ার করেছেন আমাদের সাথে। আপনাদেরকে ধন্যবাদ। আর আমার কিছু রিলেটিভ আছে, ওরা আপনাদের অনুষ্ঠানটা খুব পছন্দ করে, ওনাদের নামটা একটু আমি শেয়ার করতে চাই। মামুন, রাশেদ, পফি, শাহেদ, ইভা, ওদের জন্য সবাই প্রত্যেককেই ডরের টিমের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনার মতো যারা দেশের বাইরে রয়েছে এবং দেশের বাইরে থেকে অনেক কষ্ট করে ডর শুনে, অনেক সময় বের করে ডাউনলোড করে যখনই পাচ্ছে ডর শুনছে, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে শোনার জন্য। এবং আপনাদেরকে আরো একবার রিকোয়েস্ট থাকবে আমাদের তরফ থেকে, আপনারা যখনই দেশে আসবেন যদি আপনার ডরে প্রচার করার মতো কোনো ঘটনা থেকে থাকে প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন। ডর টিম অলওয়েজ আপনাদেরকে ওয়েলকাম জানাবে। ডর চলছে এবং আমরা এক এক করে এক্সপেরিয়েন্স পাচ্ছি। কিছু কিছু ঘটনা আসলেই অনেক বেশি ভয়ঙ্কর, আমার কাছে পার্সোনালি খুব ভয় লাগছে। রাইট, সেটাই আসলে এক একজনের কাছে ভয়ের মাত্রাটা এক এক রকম। তো যাই হোক, আমরা ইন্টারাপ্ট না করে আমরা সরাসরি আবারও আরেকজনের কাছে চলে যাই এবং আরেকজন অতিথি যিনি আছে একটু প্রথমে পরিচয়টা জানবো আপনার কাছে, দেন আমরা আপনার ঘটনায় যেতে চাই। প্রথমে একটু পরিচয়টা জানি আপনার। আমার নাম চয়ন, আমি ধানমন্ডি জিগাতলা থেকে এসেছি। ওকে, চয়ন ভাই, ডর টিমের কাছে আমরা মোটামুটি শুনেছি যে আপনার কি ধরনের ঘটনা আছে। আমরা এবার মূল ঘটনাতে চলে যাই। আপনার ঘটনাটা কোথায় এবং কিভাবে কার সাথে ঘটেছিল, আমরা সেই জিনিসগুলো একটু শুনতে চাই। 2010 সালে আমি এবং আমার ফ্যামিলির সাথে আমরা চট্টগ্রামে এক আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছিলাম। সেখানে আমরা 3 দিন ছিলাম। সেটা হচ্ছে হিল সাইড এরিয়া, যার কারণে বেশ সৌন্দর্য। তারপর হচ্ছে এরিয়াটা এত সুন্দর ছিল যে চট্টগ্রামে মোটামুটি অনেকেই আছে যে আমরা আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঘুরতে যায় ওখানে, অনেক মানে বিউটি অফ নেচার যেটা বলি আমরা সেটা খুব ভালোভাবে দেখা যায়। আর পাহাড়ের কথা যেটা বলছিল সেটা তো আছে। সো তারপর কি হলো? সো তারপর আমরা আত্মীয়র বাসায় কিছুক্ষণ থেকে আমরা বের হলাম ঘোরাঘুরির উদ্দেশ্যে ফ্যামিলির সাথেই। তখন ঠিক বিকেল 4টা হবে, আমরা সবাই বের হই। তারপর সেখানে আমরা ফ্যামিলির সবাই যখন ঘোরাঘুরি করি, আশেপাশে একটা মন্দির ছিল, তারপর হচ্ছে একটা পুকুর ছিল, পুরো পরিবেশটা ছিল গাছগাছালি ভরপূর্ণ। সেখানে বেশ ঘোরাঘুরি করার পরে আমরা 3 দিন থাকার পরে আমরা বাসায় ব্যাক করলাম। বাসায় ব্যাক করার পর আমার বোন, তার কিছু আচরণ আমাদের কাছে খুবই আজব লাগে। জিনিসটা এরকম, সে বাসায় এসে সে আয়নায় প্রায় বসে থাকতো, বসে বসে সে চুল আঁচড়াতো এবং হচ্ছে সে মেকআপ করতো। এবং বোনের বয়স কত তখন? আমার বইয়ের বয়স হচ্ছে তখন 21 বছর হবে। তারপর আমার বাবা প্রথমে এই জিনিসটা নোটিস করে যে সে ঘন ঘন কেন আয়নার দিকে তাকিয়ে এরকম চুল আঁচড়ানো, তারপর মেকআপ। এটা কি আপনারা চট্টগ্রাম থেকে আসার পরেই? চট্টগ্রাম থেকে আসার পরে এটা শুরু হয়েছে, এর আগেও এরকম কখনো সে করেনি। আচ্ছা। তারপর তার এরকম আচরণ করার পর প্রথমে আমরা ডাক্তারের শরণাপন্ন হলাম। উনি বললো যে এটা তেমন কিছু না, কিছু ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক কিরকম আচরণের কথা বলছেন? আচরণগুলো এমন ছিল যে সে একাকেই হাসতো, একাকেই আয়নার দিকে তাকায় হাসতো, একাকেই কথা বলতো এবং হচ্ছে ছোট লিপস্টিক দিত এবং হচ্ছে চুল আঁচড়াতো। সিমটমস গুলো ছিল এরকম। মানে এটা তো হচ্ছে একটা মেয়ের তো কমন একটা জিনিস, স্বাভাবিকভাবে হতেই পারে, কিন্তু মানে এটা উইয়ার্ড কেন মনে হলো আপনাদের? সে ঘন্টার পর ঘন্টা সে আয়নার দিকে করতে থাকে। আচ্ছা। যেটা খুবই আমাদের কাছে অ্যাবনর্মাল ছিল, যার কারণে এই জিনিসটা ফাইনালি আমার বাবা নোটিস করে। তারপর
আমাদের পাশেই একটা মসজিদ আছে, সে মসজিদ থেকে এক হুজুরকে নিয়ে আসা হলো। সে হুজুর ডাক্তার যখন দেখালেন, মানে ডাক্তারের ট্রিটমেন্টে কি ওই অবস্থার কোনো পরিবর্তন হয়নি, যার কারণে আমরা স্মরণাপন্ন হলাম এক হুজুরের। সে হুজুর বলল যে তাকে হয়তোবা কিছু একটা পজেস্ট করেছে, এটা আমার পক্ষে সম্ভব না, আপনারা বরং এক কাজ করেন, চট্টগ্রাম থেকে আপনারা যেখান থেকে করেছিলেন সেখান থেকে এক হুজুরের পরামর্শ নিয়ে তারপর তাকে। একটু আমাকে বলেন তো যে শুধু কি এই সিমটমটাই ছিল যে ঘন্টার পর ঘন্টা উনি আয়নার সামনে বসে থাকতো নিজের সাজতো, এবং সে একা একা ছাদে চলে যেত, একা একা ছাদে। এর একটা সিমটম ছিল যে ছাদে গিয়ে সে বসে থাকতো। কোন সময় যেত? এটা সন্ধ্যার পরে। ছাদ লক থাকতো, চাবি ছিল, সেটা খুলে ছাদে। তারপর দেখা গেত যে 8টা পর্যন্ত 9টা পর্যন্ত সে একা একা কথা বলতো ছাদে, একা একা বসে। এবং জায়গাটা এমন ছিল যে ট্যাঙ্কির উপরে বসে সে, কিন্তু সে এরকম নর্মালি করে না। আচ্ছা, এটা খুবই অস্বাভাবিক একটা সিম্পটম। আপনারা ওখান থেকে নামিয়ে আনার চেষ্টা করেছি। সে আসতে চাইতো না। আমার বাবা, আমি নিজে তাকে ধরে নিয়ে আসতাম, এবং হচ্ছে যে অনেক টানাটানি করার পরও সে আসতে চাইতো না, যে না আমি এখানে থাকবো, আমি যাবো না, বাসায় যাবো না। এমনও হয়েছিল যে সে ছাদ থেকে লাফ দেওয়ার মতো অবস্থা হয়েছিল। তাকে ওই জিনিসটা হয়তোবা তাকে অনেকবার করার চেষ্টা করছিল যে তাকে মেরে ফেলার। সো ফাইনালি আমরা ওই চট্টগ্রাম থেকে একজনের পরামর্শ দিল যে এরকম একজন হুজুর, তাকে নিয়ে আসার জন্য। আমরা তাকে ফোন দিলাম, সে বললো যে আমি আজকে আসতে পারবো না, 1-2 দিন পরে আমি আসবো। সো ইন দ্য মিন টাইম যেটা হয়, আমার বোনের আচরণগুলো ঠিক একই রকম হতে থাকে, এবং হচ্ছে যে কিছু সূরা পড়ে তাকে ফুঁয়ো দেওয়া হয়, এবং সে আমাদের সাথে খুব বাজে বিহেভ করে, খুব গালিগালাজ করে। যে বাবাকে সে সবসময় শ্রদ্ধা করে, মাকে সবসময় শ্রদ্ধা করে, আমাকে সবসময় শ্রদ্ধা করে, সে সবার সাথে তুই তাইকারি অবস্থা। এই পরিপ্রেক্ষিতে 2 দিন পরে সে যে হুজুর ঠিকানা দেওয়া হয়েছিল তাকে নিয়ে আসা হলো, এবং সে আসার আগে সে আমাদেরকে বলেছিল কিছু জিনিসপত্র আনার জন্য, যে এগুলো নিয়ে আসার জন্য, যেমন সরিষার তেল, তারপর হচ্ছে কাঠজাতীয় কিছু এলিমেন্টস, এরকম কিছু জিনিস নিয়ে আসার কথা বলেছিল, এবং হচ্ছে যে আমি অমুক দিন আসবো। সো এই যখন আমরা ফোনে কথা বলতেছিলাম, আমার বোন এগুলো শোনার পর সে তার রিয়েক্ট এরকম ছিল যে ওকে আসতে বলবি না, ওকে আসতে মানা কর, আমি কিন্তু ঘর থেকে বের হয়ে যাবো। ও প্রায় একটা সময় করতো, আমাদের ঘর কিন্তু মানে মেইন ডোর যেটা, সে সবসময় 3 ভাবে লক করে রাখা ছিল, কারণ সে প্রায় ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য ছিল। আচ্ছা, এই জিনিসটা আমরা তো জানি না, মানে সময় অসময় বের হয়ে যেত। সে ঘর থেকে বের হয়ে যেতে, মানে খাবার দাবার কোনো কিছু না, এবং হচ্ছে সে হঠাৎ করে সে ভাত খাবে না, কিছু খাবে না, সে হঠাৎ করে চাইনিজ ফুড খাবে। আমি জিংলিং রেস্টুরেন্ট, ওখান থেকে আমাদের চাইনিজ ফুড দুপুরের সময়, সে ওটা ছাড়া কিছু খাবে না। আমি প্রতিদিন এরকম ব্যাক টু ব্যাক নিয়ে আসতাম, এবং সে ওইটা খেয়ে কিছুক্ষণ রিল্যাক্স থাকতো, তারপর তার উৎপাত শুরু হতো। যাই হোক, হুজুর অবশেষে 3 দিন পর আসলো। আসার পরে সে অলরেডি টের পেয়ে গেছে যে ঘরে একজন প্রবেশ করছে, এবং সে খুব উচ্চ স্বরে গালিগালাজ করতেছে। আপনার বোন? যে আমার বোন, যে ওকে বের হয়ে যেতে বল, ওকে আমার সহ্য হচ্ছে না, ওকে বের হয়ে যেতে বল, আমি কিন্তু সবাইকে মেরে ফেলবো, ওকে বের হয়ে যেতে বল। আমার বোন এইভাবে ঠিক বলতেছিল যে ও কোত্থেকে আসছে আমি জানি, ওকে চলে যেতে বল। তখন তাৎক্ষণিকভাবে আমি, আমার মা, আমার বাবা, ওকে 3 জন মিলে ধরে রাখতে পারিনি, এমন একটা অবস্থা। এত শক্তি কোত্থেকে আসছে জানি না। সে আমাকে অনেকবার পাঞ্চ করছে, আমাকে বুকে পাঞ্চ করছে, আমাকে চড় মারছে, তারপর ওকে শক্ত করে আমি আর বাবা অনেক কষ্টে হুজুর আসার পরে সে তার কাজ শুরু করলো। এবং হচ্ছে যে তখন ঠিক আমার বোনকে আমি আমার বাবা ধরে রেখেছিলাম। তারপর হুজুর বললো যে আপনারা ওকে ঘরে রেখে আপনারা চলে যান, বাকিটুকু আমি করবো। সে তার কাজ করলো। কাজ করার পরে অবশেষে যেটা হলো যে আমার বোন সেন্সলেস হয়ে গেছে। তারপর তাকে মানে কি হুজুর যেভাবে ট্রিটমেন্ট করে, তাদের যে ট্রিটমেন্ট হয় সে ট্রিটমেন্ট পরে সে আমার বোন সেন্সলেস হয়ে যায়। তারপর তার জ্ঞান ফেরানো হয়। উনি বললো যে কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে, সমস্যা নেই। তাই জ্ঞান ফেরার পরে তারপর হুজুর তাকে আদেশ করলো যে তুই এখন চলে যাবি, তুই এখান থেকে চলে যাবি। তারপর ও করলো কি যে আমাদের ঠিক সোফার নিচে থেকে একটা ঝাড়ু ছিল, সেটা ও মুখে নিয়ে, আমরা এটা দেখতেছিলাম, ও মুখে নিয়ে ও দরজার সামনে গিয়ে ওটা ফেলে দিল, এবং সে ঠিক পিছনে গিয়ে পড়ে গেল, এবং সে সেন্সলেস হয়ে গেল। সেন্সলেস হয়ে যাওয়ার পরে তারপর তাকে জ্ঞান ফেরানো হলো। জ্ঞান ফেরানোর পরে দেখি সে নর্মাল, সে ঠিকভাবে কথা বলছে যে আমার কি হয়েছিল। তার মাথার পিছনে প্রচুর ব্যথা ছিল। সে বলছে যে আমার কি হয়েছে, আমার সাথে তার কোনো কিছু মনে নেই। তারপর হুজুর বললো যে কিছু তার ট্রিটমেন্টের কিছু দিয়ে গেল যে এগুলো আপনারা করবেন,
কিছু নিয়ম কানুন আপনারা মেনে চলবেন, তাহলে বিভিন্ন কিছু দিয়ে গেল, যার কোনো ইনশাল্লাহ সমস্যা হবে না। হুজুর সেদিন রাতেই এক্সোসিজমের সেদিন করার পর সেদিন রাতে সে চলে যায়, কিন্তু তার ঠিক 4 থেকে 5 দিন পরে আমরা ঠিক একই সিমটমস আমাদের বোনের মাঝে আবার খুঁজে পাই। সে আবারও ঠিক ওরকম আচরণ করতে থাকে, আগের মতোই আচরণ করতে থাকে। আমরা প্রথমে ভাবছি যে ঠিক সবকিছু ঠিক হয়ে গেছে, যে উনি আসছে সবকিছু করে গেছে। পরে দেখলাম না, দেখি শুয়ে কিরকম কথা বলতেছে যে আমি কাউকে ছাড়বো না, তোরা আমার সাথে এরকম করেছিস, আমি এত সহজে আমি ওকে ছাড়বো না। তারপর আমার মা জিজ্ঞেস করতেছিল যে কি করলে তুমি ওকে ছাড়বা, বললো আমি এখন রাস্তা ভুলে গেছি, আমি এখন আমাকে দিয়ে আসতে হবে। রাস্তা ভুলে গেছে মানে বুঝলাম না। ওই ব্যাড এন্টিটিটা যেটা দ্বারা আমার বোন পজেস ছিল, সে রাস্তা ভুলে গেছে, সে যেখান থেকে আসছে। আমার মনে হয় এই জায়গাটাতে আমরা একটু কনফিউশনে পড়ে গেছি সবাই, এই জায়গাটা একটু ক্লিয়ার করলে ভালো হয়। আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে কি ধরেছিল, মানে কোথায় রাস্তা ভুলে গেছে, মানে বিষয়টা একটু যদি ক্লিয়ার করে বলেন। আমরা যখন চট্টগ্রামে ঘুরতে যাই, মানে সেখানকার কোন একটা জায়গা থেকে তাকে এই অশুভ জিনিসটা ধরেছিল, এটা হুজুর আমাদেরকে জানিয়েছে আর কি পরবর্তীতে। যেই হুজুর প্রথম ট্রিটমেন্ট করতে এসেছিল উনি বলেছিলেন। ওকে, সেই জন্যই বলছে যে রাস্তা ভুলে গেছে। আচ্ছা, তারপরে আমরা তাকে আবার ফোন দিই, সেই হুজুরকে ফোন দিই যে সে একই আচরণ আবার শুরু করেছে। তারপর সে আমাদেরকে পরামর্শ দেয় যে আপনারা ওনাকে চট্টগ্রামে নিয়ে আসেন। আচ্ছা, ওখানে না রেখে ওনাকে ডাইরেক্ট চট্টগ্রামে নিয়ে আসেন। আপনারা চট্টগ্রামে নিয়ে যান? আমি, আমার মা, আমার বাবা, আমার বোন সেদিনই রাতে চট্টগ্রাম চলে যায়। তখন নিতে প্রবলেম হয়নি? নিতে আমার বোন আমার পাশের সিটে ছিল। সে যখন আমরা চট্টগ্রামের কাছাকাছি কোন একটা জায়গা মানে বাসে পৌঁছাই, তখন ও বলতেছিল যে আমার শি ওয়াজ ফিলিং লাইক সাফোকেটেড, শি ওয়াজ গেটিং সাফোকেটেড। এই জন্য আমাকে বলতেছিল যে জানালাটা খুলে দাও, আমি একটু নিঃশ্বাস নেব। আমি ছিলাম ওর রাইট সাইডে, ঠিক আছে আমি খুলে দিলাম। ও তাৎক্ষণিকভাবে একটা কাজ করে বসলো, সেটা হচ্ছে যে ও বের হয়ে যেতে চাইলো জানালা থেকে। মানে ভয়, হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। আরজে কিবরিয়া আছে আপনার সঙ্গে। এবিসি রেডিও FM 89.2 এ ডর শুনছেন আপনি। অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত এবং সাউন্ডে রয়েছে লোবান। ডরের 100তম পর্বটি ধারণ করা হয়েছে ঢাকার ধানমন্ডি এরিয়ার কোন একটি বিশেষ হন্টের জায়গায়। প্রিয় শ্রোতা, 100তম পর্বে আমাদের সঙ্গে আছে ফয়সাল, নাফিজ, সালেহিন, সোহেল এবং চয়ন। ঠিক 4 মিনিট পরে আবারও ফিরে আসছি। ডর। ডর মানে ভয়, হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডরের 100তম পর্বে। ডরের 100তম পর্বটি ধারণ করা হয়েছে ঢাকার ধানমন্ডি এরিয়ার কোন একটি বিশেষ হন্টের জায়গায়। প্রিয় শ্রোতা, 100তম পর্বে আমাদের সঙ্গে আছে ফয়সাল, নাফিজ, সালেহিন, সোহেল এবং চয়ন। 4 মিনিট পর আমরা আবারও ফিরছি ডরে, হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর শুনছেন আপনি। সুমন এবং শান্ত রয়েছে হন্টেড প্লেসে। ডরটি আপনারা শুনছেন আমি আরজে কিবরিয়ার উপস্থাপনা এবং পরিকল্পনায়। সাউন্ডে রয়েছে লোবান। প্রিয় শ্রোতা, চলে আসতে পারেন আমাদের এবিসির ফ্যান পেজে। এখানে এসে দেখতে পারেন ডরকে নিয়ে একটি অন্য মাত্রার ছবি। www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ফিরছি আবারও মূল গল্পে। ডর। যখন আমরা চট্টগ্রামের কাছাকাছি কোন একটা জায়গা মানে বাসে পৌঁছাই, তখন ও বলতেছিল যে আমার শি ওয়াজ ফিলিং লাইক সাফোকেটেড, শি ওয়াজ গেটিং সাফোকেটেড। এই জন্য আমাকে বলতেছিল যে জানালাটা খুলে দাও, আমি একটু নিঃশ্বাস নেব। আমি ছিলাম ওর রাইট সাইডে, ঠিক আছে আমি খুলে দিলাম। ও তাৎক্ষণিকভাবে একটা কাজ করে বসলো, সেটা হচ্ছে যে ও বের হয়ে যেতে চাইলো জানালা থেকে। আমি তো পাশে ছিলাম। ও বলতেছে আমার ব্যাগটা ধরো তুমি, জানালা থেকে তাৎক্ষণিকভাবে বের হয়ে যেতে চেয়েছিল।
চলন্ত গাড়ির অবস্থা। তারপর আমি ওর আমি হাত শক্ত করে ধরে রেখেছিলাম আমাদের ডেস্টিনেশন মানে পৌঁছানোর আগ পর্যন্ত। সে 3বার এরকম অ্যাটেম্প নিচ্ছে যে এরকম জানলা দিয়ে বের হয়ে যাবে। তা আমি গ্লাসটা লাগিয়ে দিই, আমাকে আবার সে ভদ্রভাবে বলে যে আমাকে ওখানে বসতে দাও, তুমি এখানে বসো। আম্মু তার পাশের সিটেই ছিল, সে বলছে না ওকে এভাবে ধরে রাখো। তারপর ফাইনালি আমরা যে আত্মীয় বাসায় গিয়েছিলাম সে আত্মীয় বাসায় যাওয়া হয় এবং সে হুজুরকে ডাকা হয়। সে হুজুর আসলো, হুজুর তার আবারও সেই আগের ট্রিটমেন্টের মধ্য দিয়েই সে করলো এবং ঠিক রাত 3টার সময় হুজুর বলল, আমি ঠিক জায়গাটার নাম বলতেছি না, ঠিক একটা স্পেসিফিক জায়গা যেখান থেকে সে পজেসড হয়েছিল, ঠিক সেখানে রাত 3টার সময় আমাদেরকে তাকে নিয়ে ওখানে যেতে হবে, এটা হুজুর বলেছিল এবং সে নিজে সেখানে থাকবে। সো আমরা রাত 3টার সময় আমি, আমার মা, আরো কিছু আত্মীয়স্বজন ছিল এবং সে হুজুর সে ছিল ওখানে। ঠিক সেই জায়গাটা গেলাম, সেই স্পেসিফিক জায়গাটা রাত্রি 3টা বাজে। তখন ঠিক তখনই আমরা সবাই ওকে ধরে রেখেছিলাম। হুজুর বলে যে ওকে ছেড়ে দেন, আপনার পিছনে চলে আসেন, এটা হুজুর আমাদেরকে বলতেছিল। ঠিক ওই জায়গাটা, ঠিক ওই স্পেসিফিক জায়গাটা যেখান থেকে সে, তারপর আমরা পেছনে চলে গেলাম। তারপর হুট করে সে একটু অদ্ভুত আচরণ করার পরে সে মাটিতে লুটে পড়ে। হুজুর কি করতেছিল আমি জানি না, মানে জিনিসটা এরকম ছিল অ্যাজ ইফ তাকে কেউ ধাক্কা মেরে কেউ চলে গেল এবং সে মাটিতে পড়ে সেন্সলেস অবস্থা হয়ে গেল। তারপর ওই অবস্থায় আমরা তাকে বাসায় নিয়ে যাই। তাকে বাসা নিয়ে আসা, তার বেশ জ্বর, তারপর বিভিন্ন রকম ওষুধ খাওয়ানো হয়। তারপর আমরা ঢাকায় চলে আসলাম। সে প্রায় এরকম 2-3 মাস ভালো থাকে, 2-3 মাস ভালো থাকে, সে খুব স্বাভাবিক থাকে, সে নামাজ পড়ে করে। কিন্তু মাঝে মাঝে সে আমাদেরকে বলতো যে আমাদের ওয়াশরুমের উপরে একটা খালি জায়গা আছে, সেখানে সে একটা বাচ্চাকে দেখতে পেত, 5-6 বছরের বাচ্চাকে দেখতে পেত। যে সে বলতো যে মানে আমার সাথে যাবি নাকি। সে এটা প্রায় দেখতো আমাদের বাসায়, খুব ভয় পেত, একা ঘুমাইতো সে। কিন্তু তারপরে থেকে আম্মুর সাথে সে ঘুমানো শুরু করলো। তারপর সে বিভিন্ন স্বপ্ন দেখতো যে তাকে, সে জিনিসটা পুরোপুরি চলে যাওয়ার পরও তাকে যে তাবিজ দেওয়া হয়েছিল, সে তাবিজটা আমার বোন খুলে ফেলতে চাইতো যে এগুলো কি, এগুলো আমি পড়তে চাই না। সে বিভিন্ন ভাবে খুলে ফেলতে চাইতো। আম্মু বলতো যে এটা তোমার ভালোর জন্য, যে তুমি এটা পড়ে রাখো। তারপর সে একদিন আমাদের বাসার সামনে থেকে ওই বারান্দার ভিউ থেকে একটা নারিকেল গাছ দেখা যায়। সে বলে যে মা ওইখান থেকে আমাকে ডাকতেছে। জিনিসটা এরকম ছিল যে কাছে আসতে পারতো না, কিন্তু সে দূরে থেকে তাকে টানার চেষ্টা করতো। কিন্তু ওই তাবিজের কারণে হোক অথবা যে কারণে হোক ওই জিনিসটা সে কাছে আসতে পারতো না। তারপর হলো কি যে ওই কাহিনীর 2 বছর পরে সে মাঝে মাঝে সে অদ্ভুত আচরণ করতো। এটা হচ্ছে যে 3 মাস পরে একবার, অথবা 6 মাস পরে, অথবা 1 মাস পরে, অথবা 1 সপ্তাহ পরে। ব্যাপারটা এরকম ছিল। আমার বাবা তখন দেশের বাইরে থাকে। আম্মু আর আমি যখন ওর আবার সেই সিমিলার সিমটমস দেখলাম, আমাদের বাসায় যে কাজ করে ওর কাজের বুয়া, সে বললো যে আমার একজন পরিচিত এমন একজন আছে, তাকে আমি নিয়ে আসার পরে সে বাসায় এসে আমার বোন আবার তাৎক্ষণিকভাবে বুঝে যায় যে আসছে তাকে বাসা থেকে বের করে দাও। এবং সে হিন্দু ছিল লোকটা। সে আসার পরে সে বলল যে এই ঘরে কিছু একটা আছে, আমাকে আমার মতো করে কাজ করতে হবে। সে কিছু রিচুয়ালের কথা বললো। ওই রিচুয়াল আমরা তাৎক্ষণিকভাবে আমরা করতে পারিনি, যার কারণে সে একটা প্রাইমারি একটা ট্রিটমেন্ট দিয়ে যায়। প্রাইমারি ট্রিটমেন্টটা হচ্ছে এরকম যে সে পানিতে ফু দিয়ে গেছে, ওই পানিতে করে তাকে গোসল করানো হবে এবং হচ্ছে যে তাকে তেল মালিশ দিলে জিনিসটা আর করবে না। তারপর সে চলে যাওয়ার পরে ওই লোকটা 2 মাস পরে মারা যায়। যে লোকটা আমার বোনের চিকিৎসা করতে এসেছিল আমাদের বাসায়, ওই লোকটা হিন্দু ছিল, মারা যায়। এবং আমরা যে জানতে পারি যে তার কিছু জিন ছিল, সে এটা ক্লেম করেছিল আমাদের বাসা আসার পরে। তার দ্বারা সে মূলত আহত হয়ে মারা যায় পরবর্তীতে। তো ফাইনালি ট্রিটমেন্টটা আর করানো হয়নি ফার্দার। এই অবস্থায় আমরা আল্লাহর কাছে অনেক প্রার্থনা করি যে আল্লাহ তুমি এখন আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দাও, আমার বোনের এই অবস্থা থেকে। তবে জিনিসটা হালকা পাতলা ছিল, আস্তে 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 করে জিনিসটা আর মানে ফাইনালি ভ্যানিশড হয়ে যায়। তার মধ্যে আর এরকম কোনো সিমটমস থাকে না। তার মানে এখন হচ্ছে আর উনি এই ধরনের কোনো কিছু আচরণ করেও না, এরকম আচরণ করেও না, এখন খুবই স্বাভাবিক অবস্থা আছে। সো এটা শুনে আমাদের বেশ ভালো লাগলো যে ফাইনালি মানে সলভ হয়ে গেছে প্রবলেম। বাট হাউ শি রিকভার্ড ইট উই ডোন্ট নো। আপনারা আসলেও জানেন না, কারণ হচ্ছে যে প্রত্যেকটা ট্রিটমেন্ট করার পরে কিছু না কিছু সিমটম রয়ে গেছিল। যাই হোক, থাকে না কিছু মিস্ট্রি থাকে যে এরকম বোঝা যায় না আসলে। তো যাই হোক, বাট উই বিন আওয়ার এন্টায়ার ফ্যামিলি বিন থ্রু ভেরি ভেরি রেস্টলেস টাইম। স্বাভাবিক একটা ফ্যামিলিতে এই ধরনের ঘটনা যদি ঘটে, একটা ফ্যামিলি নিশ্চিন্তে ভালোভাবে থাকতে পারবে
যাবে না। সো অনেক ধন্যবাদ আপনাকে যে আপনার এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছেন আমাদের এই জার্নিতে এসে। সো আমরা ডর টিমের কাছে যতটুকু শুনেছি যে আপনার আরো একটা ঘটনা আছে আপনার কোন ফ্রেন্ডদের সাথে ঘটেছে। আমরা যদি, যেহেতু আমাদের সময় অনেক হয়ে গেছে, ছোট করে একটু সংক্ষেপে কি ওই ঘটনাটা শুনতে পারি? জি, এটা আমার একটা স্কুল ফ্রেন্ডের কাহিনী। আমার একটা ফ্রেন্ড আছে যে কামরাঙ্গি চড়ে, ও আর ওর কিছু ফ্রেন্ড মিলে একটা কোচিং সেন্টার দেওয়ার মানে চিন্তা ভাবনা করে। সো কামরাঙ্গি চড়ে ওই স্পেসিফিক জায়গাটার নাম আমি বলতেছি না। ওই কোচিং সেন্টার শুরু করার পরে ঠিক 1 থেকে 2 মাস পরে আমার এক ফ্রেন্ড, তার কোচিং ক্লাস ঠিক 4টা পর্যন্ত হতো, সকাল থেকে শুরু হতো, 4টা পর্যন্ত শেষ হয়ে সে একদিন ওয়াশরুমে এসে যায়। তার ওয়াশরুমে যায়, ওটা ছিল করিডোরের একদম এন্ড, এট দ্য এন্ড অফ দ্য করিডোর ওই বাথরুমটা ছিল। সে বাথরুম যখন খোলার পরে সে যে দৃশ্যটা দেখে সেটার জন্য সে প্রস্তুত ছিল না। মেইনলি সে যেটা দেখে যে একটা পূর্ণবয়স্ক একটা মহিলা সে বাথরুমে বসে আছে এই অবস্থায়, এবং খুব বিভৎস একটা অবস্থায়। সে তার পরনে ছিল খুবই নোংরা কাপড় এবং চুলগুলো এলোমেলো ছিল, এবং চেহারার অবস্থা ছিল খুবই খুবই মানে। কয়টার সময় দেখে এটা? এটা ঠিক 5টা কি 5:30 দিকে বিকাল। আচ্ছা। এটা দেখার পরে সে ভয় পেয়ে সে আর ওখানে যায় না। সে এসে তার কলিগ যারা ছিল তাদেরকে সে বলতেছে যে আমি বাথরুমে এরকম একটা জিনিস দেখেছি। তারপর সে তার ফ্রেন্ডদেরকে নিয়ে সেখানে স্থানে সেটা দেখেছিল, সেখানে যায়। যাওয়ার পরে দেখে সেখানে কিছুই নেই, কিন্তু সে এটা নিজে উইটনেস করেছে, এবং সেখানে এমন অবস্থা ছিল যে সেখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা ছিলই না। যে এখন ফ্রেন্ডরা বলতেছে যে তুই ভুল দেখেছিস অথবা কোনো হ্যালোসিনেট করেছিস, এরকম কিছু একটা। ও বলে এটা হতেই পারে না, আমি নিজে চোখে দেখেছি। আর কেউ কি এই ধরনের ঘটনা দেখেছে নাকি উনি একাই দেখেছিল? এর প্রায় 2 থেকে 2.5 মাস পরে তার এক স্টুডেন্ট ছিল, সে নিজেও এটা ফেস করেছিল যে ঠিক একই অবস্থায়, এবং তার এক্সপ্লেনেশন আমার ফ্রেন্ডের এক্সপ্লেনেশন সিমিলার ছিল। আচ্ছা, এই হচ্ছে মানে কি আসলে ঘটনা কি, কেন দেখতো এটা ঘটনা পরে ওরা যেটা লোকাল মানুষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছিল যে এখানে ঠিক 10 বছর আগে একজনকে যে বাথরুমটা ওরা করেছিল মেরে ফেলা হয়েছিল খুব নৃশংসভাবে। আচ্ছা আচ্ছা, এই ছিল মেইনলি এটা বিহাইন্ড দ্য। ওকে, আমরা বুঝতে পেরেছি। সো এরপরে কি কোচিং সেন্টারটা ওনারা কন্টিনিউ করেনি, ওরা পরবর্তীতে ওরা ছেড়ে দিয়েছে। ওকে, সো কন্টিনিউ করলে হয়তো ভয়ের কারণে, যেহেতু অনেক ছেলে মেয়ে ওখানে পড়তে আসতো, ওখানে যেতে ভয় পেত, যার কারণে এটা আর কন্টিনিউ করা হয়নি। ওকে, ডেফিনেটলি এটাই স্বাভাবিক, কারণ এই ধরনের ঘটনা জেনে শুনে হয়তো অনেকেই আসতে চাইবে না। সো আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার কাছ থেকে আমরা 2টো ঘটনাই শুনতে পেয়েছি। আই হোপ যে এখানে আমরা যারা আছি আমাদের কাছে তো ভালো লেগেছে, যারা ডরে শুনবে তাদের কাছেও ভালো লাগবে। ডট টিমকেও ধন্যবাদ আমার পক্ষ থেকে। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। বিরতির সময় হলো আরো একবার, ছোট্ট একটা বিরতি 5 মিনিটের, তারপর আবারও ফিরছি। যারা এরই মাঝে ফোন করে ফেলেছেন ডরের গল্প বলার জন্য, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব খুব শীঘ্রই। যারা ফোন করেননি তাদেরকে বলছি নাম্বারটি আরো একবার, 096138928992। রাত গভীর হয়েছে, ঘটনাগুলো মনের মধ্যে অন্যরকম একটা দোতনা তৈরি করেছে। এই গভীর রাতে এই ঘটনাগুলো মস্তিষ্কে অন্যরকম একটা অনুরণন তৈরি করে আমরা জানি। যারা ঘটনাগুলোকে বিশ্বাসযোগ্যতার মাপকাঠিতে মাপার চেষ্টা করছেন তাদের সবার জন্য আমরা আবারও মনে করিয়ে দিচ্ছি, এটি কোনো বৈজ্ঞানিক যুক্তিসিদ্ধ অনুষ্ঠান কিংবা ঘটনা প্রবাহ নয় যাকে যুক্তির আলোয় আপনি মাপবেন। তবে এটা ঠিক, পৃথিবীর অসংখ্য অসংখ্য বিষয় যা এখনো বিজ্ঞানের কাছে অনাবিষ্কৃত। এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন পর্যন্ত যেমন ভাবে পাইনি, ঠিক তেমনি ভাবে আমাদের প্রতিদিনের জীবনে ঘটে যাওয়া অসংখ্য অসংখ্য তুচ্ছ থেকে শুরু করে বৃহত্তর ঘটনার কোনো বর্ণনায় বৈজ্ঞানিক উত্তর আমাদের কাছে নেই। সুতরাং যাদের জীবনে ঘটে যায় তারাই কেবল জানে এই ঘটনাগুলোর বিশ্বাসযোগ্যতা কিংবা আবেদন কতটুকু। প্রিয় শ্রোতা, আমরা 5 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব। ছোট্ট বিরতির পর ডরের শেষাংশে একেবারেই ফিরব। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। রাত অনেক গভীর, 2টোর কাছাকাছি। যারা আছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। এবিসি রেডিও FM 89.2-তে আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে আছি। And this program is haunted by প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, গল্পের একেবারে শেষ ভাগে আমরা ফিরছি, সাথেই থাকুন।
ডর। দেখতে দেখতে ১৭তম এপিসোডের আজকের জার্নিটাও শেষ হয়ে গেল এবং অনেক এক্সপিরিয়েন্স আমরা শুনলাম অনেকের কাছ থেকে, এবং এক একটা ঘটনা অনেক বেশি ডিফারেন্ট ছিল। ডিফারেন্ট হয়তো অনেকের কাছে, আবার এটা ডিফারেন্টও না, অনেকের কাছে খুবই কমন ঘটনা এবং অনেকের কাছে হতে পারে যে অবিশ্বাস্য ঘটনা। আসলে আমি এর আগেও বলেছি এক একজনের বিশ্বাস এক এক রকম, আপনাদের ব্যাপার। সো এখানে আমাদের কিছু বলার নেই, আমাদের শুধু যতটুকু বলার আছে যে আমরা চেষ্টা করেছি ঘটনাগুলোকে আপনাদের সামনে তুলে ধরার। এবার কতটুকু বিশ্বাস করবেন না করবেন সম্পূর্ণ আপনাদের ব্যাপার। সো আমরা এতটুকু বলতে পারি যে কিছু কিছু ঘটনা পার্সোনালি আমার কাছে খুব ভীষণ ভালো লেগেছে ঘটনাগুলো। আমার মনে হয় স্ট্যান্ডার্ড যদি আমরা বলি, কিছু কিছু ঘটনা আছে স্ট্যান্ডার্ড, আবার কিছু কিছু ঘটনা আছে অনেকে একটু নার্ভাসনেস এর কারণে বলতে গিয়ে হয়তো পুরোপুরি ঘটনাটা প্রকাশ পায়নি। হ্যাঁ, হয়তো ঘটনাটা ভালো ছিল বা একটু ডিফারেন্ট ছিল বা ভয়ের ছিল, কিন্তু ওভাবে বলা হয়ে ওঠে, নার্ভাস হয়ে যাচ্ছিলেন। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আমরা আপনাদের এক্সপিরিয়েন্সটা শুনতে পেরেছি এবং অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের এই জার্নিতে এসে আপনাদের ঘটনাগুলো শেয়ার করার জন্য। এবার হচ্ছে আমাদের পালা। হ্যাঁ, বেসিক্যালি আমার শান্তর মানে এতক্ষণ ধরে আপনারা যে অপেক্ষাটায় ছিলেন যে এই বাসাতে আপনাদেরকে কেন আমরা নিয়ে এসেছি এবং বেশ কিছু রেস্ট্রিকশনের মধ্য দিয়ে যে নিয়ে এসেছি, যারা এখানে বসে আছেন তারা নিশ্চয়ই জানেন, তারা নিজেরাও আজকে দেখেছেন যে আমরা কিছু কিছু জায়গায় কিছু প্রবলেম ফেস করেছি। তারপরে আমরা আস্তে আস্তে এটা পুরো সেট আপটা করে শুরু করতে পেরেছি, যেই জন্য আমাদের একটু দেরিও হয়ে গেছে। তো যাই হোক, সমস্ত কিছু পার হয়ে এই জায়গাটাতে নিয়ে আসার মূল কারণটা হলো এই রুমটা, যেটা তালা মারা ছিল, দেখেছেন যে আমরা তালা খুলে ঢুকেছি আমরা। সো এই রুমটাতে যেটা হয়েছে যে এই রুমটার একটা বেশ ঘটনা আছে, যেই ঘটনার জন্য রুমটা গত প্রায় ৬-৭ মাস ধরে বন্ধ অবস্থায়, এমন তালা বন্ধ অবস্থাতে ছিল এই অবস্থাটা, এবং তারা বাধ্য হয়েছে এই রুমটা তালা বন্ধ অবস্থায় রাখতে। এটার যেই কারণটা রয়েছে, আমরা এবার কারণটা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে কেন রুমটা বন্ধ রয়েছে। আসলে ঘটনার শুরুটা হচ্ছে প্রায় 2 বছর আগে থেকে। তো তখন যে বিষয়টা হয়, খুব সিম্পলি একটা বিষয় ঘটে। সিম্পলি বিষয় বলছে এই কারণে যে অনেক সময় দেখা যায় যে মানুষ মারা গেলে ব্যাপারটা হয় কি, ভৌতিক ব্যাপারগুলো কখন ঘটে, যখন অস্বাভাবিক কোনো মৃত্যু থাকে তখনই কিন্তু ভৌতিক ব্যাপার ঘটে। ধরো সুমন আছে, কেউ স্বাভাবিকভাবে মরে গেছে কিংবা কেউ মার্ডার করেনি কিংবা সুইসাইড করেনি, সেই ঘটনাগুলো কিন্তু ওইভাবে মানে অতিপ্রাকৃত রূপগুলো কিন্তু নেয় না। কিন্তু এখানে যে বিষয়টা হয় সেখানে হচ্ছে একজন মানে কাজের লোক ছিলেন, কাজের মহিলা ছিলেন, ওই মহিলা কাজ করতেন। তো আগে যে ফ্যামিলিটা এখানে থাকতো 2 বছর আগে, তারা বেশ ভালোই ফ্যামিলি ছিল, ছিমছাম ফ্যামিলি যেরকমটা হয় সেরকমই। তো হঠাৎ করে একদিন বাড়ির বাইরে সবাই গেছে কোনো একটা কারণে, মানে হয় না যে কিছু কিছু থাকে ফ্যামিলিতে যারা কাজ করে, মানে বুয়ারা যারা কাজ করে, তো দেখা গেছে যে অনেকের বিশ্বস্ত হয়ে যায়, অনেকদিন থাকলে বিশ্বস্ত হয়ে যায়, বাসা ফাঁকা থাকে, কাজ করছে। তো 2 বছর আগের যেই অ্যাক্সিডেন্টটা এখানে হয়েছিল, যে কোনো একটা দিন মানে ফ্যামিলি মেম্বার সামহাও কেউ বাসায় উপস্থিত ছিল না, যারা ছিল কয়েকজন মনে হয়েছিল তারা বাইরে ছিল। সামহাও বেশ খানিকটা সময়ের জন্য পুরো ফ্ল্যাটটা শুধু একমাত্র ওই বুয়াই ছিল যে কাজ করছিলেন বাসার। তো কাজের একটা পর্যায়ে কি হয়, উনি খুব সম্ভবত ফ্লোর মুছছিলেন, কারণ আমরা পরবর্তীতে ওনাদের সাথে কথা বলে, মানে যারা পরে এসে দেখতে পায় তখন দেখতে পায় যে ঘর মোছার যে একটা বালতি এবং ওই কাপড় যেটা ছিল সেটাও পড়া ছিল, সেই অবস্থায় আর কি ছিল, মানে পাশেই ছিল ওগুলা। তো ঘটনা ঘটে যে এই রুমটাতে ঠিক এই জায়গাতে আমরা ঠিক যেখানটাতে বসেছি, এটার বরাবর কিন্তু আমরা খেয়াল করেছেন কিনা সবাই আপনারা যারা আছেন একটু খেয়াল করে দেখতে পারেন যে উপরে কিন্তু একটা ফ্যান লাগানোর যে লোহার কি যেন বলে পয়েন্ট গুলা থাকে, যেখানে সিলিং ফ্যান ঝোলানো হয়, এই ধরনের একটা পয়েন্ট আছে, বাট এটা ফাঁকা, একদম কোনো কিছু নেই, ফ্যান নেই ওখানে। তো ঘটনা হয়েছিল যে উনি যখন ফ্লোর পরিষ্কার করছিল, তো আস্তে আস্তে যখন এই ফ্যানটার বরাবর হয়তো বা ফ্লোর পরিষ্কার করছিল, অ্যাক্সিডেন্টলি হোক বা আমরা জানি না, আমরা সেই মন্তব্যে যেতে চাই না, কিন্তু সামহাও যেটা ঘটেছে, ফ্যানটা নাকি ছিঁড়ে ওনার মাথার উপর পড়ে গেছে
এবং সেখানেই সাথে সাথে তার স্পট ডেট হয় যতটুকু আমরা শুনেছি। কারণ যখন ওই বাড়ির মানুষ ফিরে আসে তখন তাকে লাশ হিসেবে পেয়েছে এবং অনেক বেশ দীর্ঘ একটা সময় নাকি মানে উনি এভাবেই পড়েছিল, কারণ ওনারা যখন এসে পেয়েছে রক্তগুলো অলরেডি জমাট বাঁধতে শুরু করেছে আর কি। মানে রক্ত কিন্তু একটা সার্টেন টাইম পরে আস্তে আস্তে জমাট বাঁধতে শুরু করে দেয়, তো রক্তগুলা কালচে হয়ে জমাট বাঁধতে শুরু করেছে। সো বোঝাই যাচ্ছে যে অনেকটা সময় এই অবস্থায় পড়েছিল। তো যাই হোক, এর পরে যেটা হয় যে পুরো বিষয়টা যেহেতু এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট এবং খুব স্বাভাবিকভাবেই পুলিশ এসেছে এখানে এবং তারা তাদের যত কাজ আছে কার্যকলাপ করেছে এবং পোস্টমর্টেমও করেছে। তো এটা নিয়ে আমরা যদি একটু দ্বিধার মধ্যে আছি। কেউ বলেছে যে পোস্টমর্টেমে নাকি জাস্ট ফ্যান ঝুলে যে মৃত্যু হয়েছে সেটাই পাওয়া গেছে, মানে মাথার উপর ফ্যান ছিঁড়ে পড়ে গেছে, ওটাই হয়েছে। আবার অনেকে দ্বিমত পোষণ করেছেন, অনেকে আবার অন্য ধরনের মতামত আছে। আসলে কোনোটারই আসলে আমাদের ওইভাবে ভিত্তি নেই, আমরা জানি না। তবে আমরা যতটুকু জানি এই ব্যাপারটা আমরা কনফার্ম হয়েছি যে এই রুমটা গত 7-8 মাস ধরে বন্ধ অবস্থায় রয়েছে, ইউজ করতে পারছে না। কেন ইউজ করতে পারছে না আমরা সেই ঘটনাতে আসি এবার। যখন এই ফ্যামিলিটার অর্থাৎ এই অ্যাক্সিডেন্টটা ঘটে, আগের ফ্যামিলিটার, তারা পুলিশ তাদেরকে অনেকদিন মানে জিজ্ঞাসাবাদ করেছে সমস্ত, এবং পুলিশ তাদেরকে বলেছিল নাকি যে এখানে তারা যেতে পারবে না কোথাও যতক্ষণ পর্যন্ত না ইনভেস্টিগেশন শেষ হচ্ছে। তো পরবর্তীতে হয়তো মামলা চলে, মামলার কি অবস্থা আমরা জানি না। তো একটা পর্যায়ে ওনারা চলে যায় এখান থেকে। এরপরে যেই ফ্যামিলিগুলো আসে এখানে তাদের জন্য আসলে মানে ব্যাপারটা অনেক বেশি মানে যদিও অস্বাভাবিক হয়ে আসে। আগের ফ্যামিলিটা চলে গেছে কিন্তু তারা কিছু একটা ছেড়ে গেছে, যে জিনিসটা ছেড়ে গেছে এটা পরবর্তীতে সবার জন্য প্রবলেমের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। আর সবার জন্য যে প্রবলেমটা হয়ে দাঁড়াচ্ছিল, পরবর্তীতে যারা এই ফ্ল্যাটে থাকতো তারা এই রুমটার মধ্যে আলাদা করে কিছু সমস্যা পেত। যেমন অনেকেই কমপ্লেন করেছে, সুমন তুমিও শুনেছ, যে রাতের বেলা দেখতে পেত যে সেই বুয়া হয় ঘর মুছছে, কেউ কেউ আবার দেখেছে যে বুয়ার লাশ পড়ে আছে, পাশে রক্ত, কেউ কেউ আরো অন্যরকম অস্বাভাবিক কিছু দৃশ্য দেখেছে। এখন মোট কথা হচ্ছে সেই বুয়াটা বা ঘরে যে জিনিসটা এক্সিস্ট করে না সেই জিনিসটাকে দেখাটাই তো অস্বাভাবিক একটা ব্যাপার। ডেফিনেটলি। এবং আমরা এটাও শুনেছি যে অনেকে নাকি মানে দেখেছে যে এখানে যারা থাকতো, যে কয়েকটা ফ্যামিলি এই ধরনের ঘটনা ফেস করেছে, হঠাৎ ঘুম থেকে উঠে দেখলো যে রাতের বেলা ফ্লোরের মধ্যে রক্ত ঝরে পড়ে আছে, মানে পুরো রক্তে একাকার অবস্থা এরকম। হ্যাঁ, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যেত, বাস আবার মুহূর্তের মধ্যে হঠাৎ করে নাই। তারপর আরো একটি ব্যাপার যেটা শুনলাম সেটা হচ্ছে, এখন উপরতলায় যে একজন আছে তারা একসময় এই ফ্ল্যাটে থাকতো, তো সেই ফ্ল্যাটের মেয়েটা যেটা বলছিল তার পরিচয় একদমই বলতে নিষেধ করে দিয়েছে, কারণ সে এখনো এই বাড়িতে থাকছে। যেহেতু আমরা এই বাড়ির একদম লোকেশনটা ফিক্স করে বলছি না, তাই ওনার পরিচয়টা বলছি না। সেই মেয়েটা এই রুমে থাকতো এবং এই রুমে থাকার কারণে যে জিনিসটা হতো, সে মাঝে মাঝে প্রায় দেখতো যে বুয়া কাজ করছে, এরকম টাইপের অস্বাভাবিক দৃশ্য রাতের বেলা। কিন্তু সবচেয়ে বেশি ভয় পেত হচ্ছে তার ঘুম ভেঙে যখন চোখ খুলতো দেখতো যে মাথা নিচু করে কেউ একজন তার দিকে তাকিয়ে আছে, এবং সে মোটামুটি ধরে নিয়েছিল যে এটাই সেই কাজে বুয়াটা যে মারা গেছে। মানে এরকম হয়েছে যে এই রুমটাতে থেকেছে এরকম কয়েকজন অসুস্থ হয়ে গেছে, এরকম অবস্থা হয়েছে। এবং স্বাভাবিক, কিন্তু কেউ যদি আমি ধরো যদি ঘুম ভেঙে দেখি তাকিয়ে যে কেউ একজন আমার দিকে ঝুঁকে তাকিয়ে আছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমার বরাবর, ওই ব্যাপারটা মানে একটু কল্পনা করলে কিন্তু বোঝা যায় যে ব্যাপারটা কতটুকু ভয়ঙ্কর হতে পারে। আসলে এই সমস্ত কারণেই গত মানে অনেক দিন ধরে এই বাসাটা, এই রুমটা বিশেষ করে ইউজ করা হচ্ছে না। যে অন্যান্য যে আশেপাশের রুমগুলা ইউজ করা হচ্ছে কিন্তু ওইভাবে কোনো ফ্যামিলি ইউজ করছে না, এটা অন্যান্য বিভিন্ন পারপাসে ইউজ করা হচ্ছে রুমগুলোতে, বাট এইটা এখনো পর্যন্ত মানে বন্ধ অবস্থায় রয়েছে। এবং যারা এটার মালিক তাদের কথা অনুযায়ী ওনারা হয়তো এখানকার কোনো কিছু হুজুর বা কারোর সাথে যোগাযোগ করেছে যে কোনোভাবে এটা ম্যানেজ করা যায় কিনা, এবং ওনারা আমাদেরকে যেটা জানিয়েছে যে হয়তো ওনাদের রিচুয়াল কিছু পালন করার জন্য কোনো কিছু নাকি দিয়েছে এবং ওনারা সেটাও অ্যাপ্লাই করবে খুব শীঘ্রই। দেখা যাক যে এটা রুমটা যেই ঝামেলাটা আছে রুমের ঝামেলাটা যায় কিনা। তবে আমরা এতটুকু ডর টিম ওনাদের টাচে থাকবে যে রুমের ঝামেলাটা আসলেই যায় কিনা আমরা জানতে চাই, কারণ আমরা দেখেছি যে এই সমস্ত ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এই জিনিসগুলো সহজে দূর হয় না, থেকে যায়, এই সমস্যাগুলো থেকে যায়। সো এটা কি হয় আমরা দেখতে চাই। তো এই ছিল আসলে এই বন্ধ রুমটার ঘটনা। এই ধুলাবালির মধ্যে বসে সবাই যেই এক্সপিরিয়েন্সটা আমরা আসলে নিতে এসেছিলাম, হয়তো আমরা ওই ধরনের এক্সপিরিয়েন্সটা পাইনি, বাট
এই প্লেসের স্টোরিটা ছিল এটা, এখানে এটা ঘটে থাকে। আমরা জানি না আমরা এখান থেকে চলে যাওয়ার পরও কোনো ঘটনা ঘটবে কিনা, আদৌ রুমটা যখন বন্ধ অবস্থায় থাকে এখানে আদৌ কোনো ঘটনা ঘটে কিনা, যেটা দেখার জন্য আসলে কেউ উপস্থিত থাকে না এই রুমের মধ্যে। তো সুমন, চলো আজকের মতো ওঠা যাক। আর যে কথাটা বলছিলে, আসলেই যখন আমরা চলে যাব আদৌ কিছু আসবে কিনা, বা আমরা এখনো সেরকম কোনো কিছু বসে আছে কিনা হয়তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না, কে জানে। আসলে আমরা জানি না, আমাদের চারপাশে অনেক কিছুই ঘটে যেটা আমরা জানি না। যাই হোক, অনেক ধন্যবাদ সবাইকে আরো একবার, এবং সামনের বৃহস্পতিবার কোনো একটা হন্টেড জায়গা থেকে সুমন আর শান্ত আপনাদের সাথে আবারও যোগ দিবে। আজকের মতো আমরা র্যাপ আপ করছি এখানেই। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শেষ করবো আজকের মতো, ইনফ্যাক্ট শেষ করতেই হবে। অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো জিজ্ঞাসা, কারো কারো মনে অনেক বড় একটা প্রশ্ন, সত্যি কি এটা সম্ভব? অসম্ভবের এই দুনিয়াতে অনেক কিছুই সম্ভব যদি আপনি বিশ্বাস করেন, আর যদি না করেন তাহলেও অনেক কিছুই আপনার কাছে অসম্ভব। বিশ্বাসের এই ব্যাপারটি একান্তই আপনার। শেষ করছি আজকের ডর। প্রস্তুত থাকুন আগামী বৃহস্পতিবার রাত 12টায় আরো একবার। আমি আরজি কিপ্টিয়া আসছি ডর নিয়ে।